আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আপনাকে ই কমার্স বিজনেস A to Z এই কোর্সটিতে। আপনি যেহেতু এই ভিডিওটা দেখছেন, তার মানে আমি ধরেই নিতে পারি ই কমার্স বিজনেস সম্পর্কে আপনার মধ্যে একটা জানার কৌতূহল আছে। আমাদের এই কোর্সটা আপনি শেষ করলে জানতে পারবেন আপনার ই কমার্স বিজনেস করা উচিত কিনা, উচিত হলে আপনি কিভাবে শুরু করবেন এবং শূন্য থেকে শুরু করে একদম লাখ টাকার প্রোডাক্ট কিভাবে সেল করবেন এই নিয়ে বিস্তারিত গাইডলাইন দেয়া থাকবে। আমি যদি ছোট করে আমার ইন্ট্রোডাকশনটা দিই, আমার নাম আশিক মোহাম্মদ স্বাক্ষর, তবে আমার সার্টিফিকেটের নাম স্বাক্ষর আহমেদ, তাই আমার নাম স্বাক্ষর আহমেদ পাল্টা যোগ। আমি 2019 সাল থেকে শুরু করে 2025 সাল মানে দীর্ঘ 7 বছর যাবত ই কমার্স ব্যবসা নিজে করছি এবং অনেক ই কমার্স ব্যবসায়ীদেরকে বিভিন্ন ধরনের সলিউশন প্রোভাইড করে আসছি এবং বিভিন্ন এজেন্সিতে আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছি। খুব বেশি কথা বলবো না, আমরা এখন সরাসরি স্লাইডে চলে যাব, কিন্তু স্লাইডে যাওয়ার আগে যেই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাকে জানানো দরকার সেইটা জানাচ্ছি। আমি এখন পর্যন্ত পার্সোনালি প্রচুর কোর্স করেছি, অনেক টাকার কোর্স করেছি, দেশে এবং দেশের বাইরে বিভিন্ন মেন্টরের ক্লাস করেছি এবং আমি সব জায়গায় যেই কমন জিনিসটা পেয়েছি এইটা হচ্ছে যে আপনাকে একটা সিম্পল জিনিস যেটা 2 মিনিটে বুঝিয়ে দেওয়া পসিবল, সেই জিনিসটা আপনাকে বোঝাবে তারা 20 মিনিট সময় নিয়ে এবং আপনাকে অনেক কঠিন করে বুঝিয়ে আপনাকে আরো কনফিউজ করে দিবে। তারা মূলত আপনাকে এইটা বোঝাতে চাইবে যে আপনি যেহেতু আমার কাছে কোর্স করছেন, আমরা আপনাকে অনেক কিছু শেখাচ্ছি। এই যে আমরা আপনাকে অনেক কিছু শেখাচ্ছি এইটা বোঝানোর জন্য একটা সিম্পল জিনিস যেটা আপনাকে 2 মিনিটে বোঝানো পসিবল, ওইটা বোঝাতে তারা 20 মিনিটের বেশি সময় দিবে। তাই আমি চেষ্টা করব যতটুকু শর্টে এবং সহজভাবে আপনাদেরকে বোঝানো পসিবল সেইভাবে বোঝানোর চেষ্টা করব এবং আপনাদের কাজ হচ্ছে আমি স্লাইডগুলো আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা প্রত্যেকটা স্লাইডের একটা একটা টপিক এইখানে বোঝার পরেও নিজে থেকে আরও রিসার্চ করবেন। ওকে, তো কথা না বাড়িয়ে আমরা আমাদের কোর্সটি শুরু করে দিচ্ছি। আমাদের প্রথম স্লাইডে এখানে বলা হচ্ছে বিজনেস মূলত কি। আমরা যদি একটা বিজনেসের সংজ্ঞা দেখি, বিজনেস বা ব্যবসা হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো পণ্য বা সেবা তৈরি, বিতরণ এবং বিক্রি করার একটি অর্থনৈতিক কার্যক্রম। এটা যদি আমি আপনাকে আরো সিম্পল ওয়েতে বোঝাই, আমরা প্রোডাক্ট বলতে কি বুঝি, আমরা নেক্সট স্লাইডে যাই। প্রোডাক্ট বলতে এই যে এই ল্যাপটপটা দিয়ে আমি দেখে দেখে স্লাইড দেখে কথা বলছি, এই যে এই মাইকটা, এখানে একটা সফট বক্স আছে, আমরা আশেপাশে যা কিছু আসলে দেখতে পাই এই সব কিছুই হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে মানুষের উপকারের জন্য, মানুষের প্রবলেম সলভ করার জন্য, অথবা মানুষের অনেক ধরনের চাহিদা মেটানোর জন্য যেই জিনিসগুলো তৈরি করা হয় এগুলো হচ্ছে সাধারণত প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো তৈরি করে বিক্রি করা, এটা হচ্ছে বিজনেসের একটা কোর ফান্ডামেন্টাল। অপরদিকে এইখানে হচ্ছে যে আরেকটা মানুষ একটা মানুষের মোবাইল সার্ভিসিং করে দিচ্ছে, এটা হচ্ছে সার্ভিস। পণ্য এবং সার্ভিস এই দুইটাই সেল করা হচ্ছে বিজনেস। মানে আপনি যাই করেন সেটা করে টাকা পয়সা উপার্জন করা, একদম সহজ বাংলায় যে টাকা পয়সা উপার্জন করার জন্য আপনি অনৈতিক কোনো কাজ ছাড়া যে নৈতিক কাজগুলো করছেন এগুলোই হচ্ছে বিজনেস। এখানে একটা কি, একটা মানুষ একটা মানুষের মোবাইল সার্ভিসিং করে দিচ্ছে। সার্ভিসিং আরও কি কি হতে পারে, কেউ হয়তো বা গ্যারেজে মানুষের গাড়ি ঠিক করে দিচ্ছে, কেউ মানুষের চুল কেটে দিচ্ছে, অনেক পার্লার আছে, এরকম বিভিন্ন ধরনের সেবা সার্ভিস, এগুলো বিজনেসের মধ্যে। মানে প্রোডাক্ট আর সার্ভিস এই দুইটা সেল করে আপনি টাকা পয়সা অর্জন করছেন, এটাকেই মূলত বিজনেস বলা হয়। ওকে, আমরা বিজনেস মানে কি এই বিষয়টা বুঝলাম। এখন আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে বিজনেস সাধারণত 2 ধরনের হয়। কি, একটা হচ্ছে ট্রেডিশনাল বিজনেস এবং আরেকটা হচ্ছে স্টার্ট আপ বিজনেস। ট্রেডিশনাল বিজনেসটা সাধারণত কি, আমরা আমাদের আশেপাশে যত বিজনেস দেখি সব কিছুই আসলে ট্রেডিশনাল বিজনেসের মধ্যে পড়ে। যেমন মার্কেটে আপনি শপিং করতে যাচ্ছেন, ওইখানে কেউ কাপড় চোপড় সেল করছে, কেউ কসমেটিক্স, অনেক ধরনের গ্যাজেটস হতে পারে, মুনোহারির দোকান, এই সব কিছু হচ্ছে ট্রেডিশনাল বিজনেসের মধ্যে পড়ে। এই বিজনেসগুলোর কমন পার্ট হচ্ছে আপনি বিজনেসটা শুরু করবেন এবং আপনি ওগুলো সেল করে টাকা পয়সা আর্ন করা শুরু করবেন ইমিডিয়েট। আপনি জাস্ট শুরু করবেন এবং শুরুর পরেই টাকা পয়সা আর্ন করা শুরু করবেন। এই যে ইমিডিয়েট যে প্রসেসটা, এটাকে বলা হয় ট্রেডিশনাল বিজনেস। আরেকটা বিজনেস মডেল আছে, এটা হচ্ছে স্টার্ট আপ বিজনেস।
এই স্টার্ট আপ বিজনেসটা কি, আমি যদি আপনাকে ছোট করে একটা এক্সাম্পল দেই, ধরেন দারাজ অথবা পাঠাও, ধরেন আপনাকে আমি পাঠাও দিয়ে বোঝাচ্ছি। পাঠাও শুরু করেছে যখন, তখন তারা প্রায় 4 থেকে 5 বছর পর্যন্ত 1 টাকাও প্রফিট করে নাই। তারা জানতো যে 4-5 বছর আসলেই আমরা লস করব, এবং আমরা মানুষজনদেরকে বোঝানোর চেষ্টা করব যে এই যে এটা হচ্ছে পাঠাও, আপনি এইখানে হোম ডেলিভারি দিতে পারবেন। একটা জিনিস আপনি একটা ঠিকানা দিবেন, বাসার ঠিকানা, এবং সেইখানে পৌঁছে যাবে। অথবা আপনি কোনো জায়গায় যাচ্ছেন, আপনার হচ্ছে ইমিডিয়েট গাড়ি দরকার, আপনি পাঠাওয়ে লিখবেন, একটা রাইডার এসে আপনাকে নিয়ে যাবে। এই যে এইটা কিন্তু মানুষজন জানতো না। স্টার্ট আপ বিজনেসের মূল থিমটাই হচ্ছে আপনাকে জানানো, প্রথমে কাস্টমারকে অনেক টাকা পয়সা লস করে তাদেরকে জানানো যে এইটা একটা সার্ভিস, এটা আপনি চাইলে নিতে পারেন। মানে তারা মার্কেট তৈরি করে প্রথমে, তারপরে সেই মার্কেটে নিজেদের সার্ভিস বা প্রোডাক্ট লঞ্চ করে সেল করে। এইটা হচ্ছে স্টার্ট আপ বিজনেসের মধ্যে পড়ে। তো ট্রেডিশনাল বিজনেস হচ্ছে যেটা আপনি ইমিডিয়েটলি ইনভেস্ট করার পরেই সেটা থেকে আপনি মুনাফা অর্জন করতে পারছেন, প্রফিট পাচ্ছেন, এটা হচ্ছে ট্রেডিশনাল বিজনেস। আর স্টার্ট আপের মূল মন্ত্রই হচ্ছে যে আপনি ওইটা শুরু করার পর আপনাকে নিশ্চিত থাকতে হবে যে আপনি অনেক দিন পর্যন্ত 3-4 বছর, 4-5 বছর, 6-7 বছরও হতে পারে, আপনি লস করবেন এবং লস করে একটা মার্কেট বিল্ড করতে থাকবেন। তারপরে যখন আপনি ওইটা থেকে প্রফিট শুরু করবেন, তখন ওইটা একটা হিউজ অ্যামাউন্টের প্রফিট আসা শুরু করবে, এবং সেই প্রফিটটা আসতেই থাকবে। আশা করি এই পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছি, রাইট? আমরা তাহলে নেক্সট যে আমাদের স্লাইড আছে, নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডে কি লেখা আছে? ই কমার্স বিজনেস কি? ই কমার্স বিজনেস মানে হলো অনলাইন প্ল্যাটফর্ম বা ডিজিটাল মাধ্যমে পণ্য বা সেবা বিক্রয় করা। আমরা অলরেডি জানি বিজনেস মানে প্রোডাক্ট অথবা সার্ভিস, পণ্য বা সেবা বিক্রি করা। কিন্তু ই কমার্সের ক্ষেত্রে এটা হচ্ছে কি অনলাইন প্ল্যাটফর্ম দ্বারা বা ডিজিটাল মাধ্যম দ্বারা। ডিজিটাল মাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মগুলো কি? আপনি ইউটিউবে বিজ্ঞাপন দিবেন, ফেসবুকে বিজ্ঞাপন দিবেন, গুগলের অনেক ধরনের ওয়েবসাইটে বিজ্ঞাপন দিবেন, এগুলো হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। এগুলো ইউজ করে যখন আপনি একটা প্রোডাক্ট সেল করছেন, তখন সেইটা ই কমার্সের মধ্যে পড়ে। ডিজিটাল, যেমন ধরেন যে আপনি দারাজ কি করছে? দারাজ একটা নিজস্ব প্ল্যাটফর্ম বানিয়েছে যেটা অনলাইন বেসড, ঠিক আছে? এইটা অনলাইন বেসড মানে আপনি অনলাইনে যা কিছু সেল করবেন অনলাইনের থ্রুতে, অফলাইনে না, অনলাইনে, সেটাই হবে আপনার জন্য ই কমার্স বিজনেস। শুধু যে ফেসবুকেই আপনি ই কমার্স বিজনেস করতে পারবেন বা ইউটিউবেই, এমন না। ই কমার্স বিজনেসটা আসলে শুরু হয়েছে কখন থেকে, এটা যদি আপনাকে বলি, এটা হচ্ছে যে সালের কথা আমার ওইভাবে খেয়াল নাই, আপনি একটু রিসার্চ করলেই পাবেন। এই সবগুলো স্লাইড, এটা খুবই গুরুত্বপূর্ণ যে যত স্লাইড আপনারা দেখতে পারবেন, এই সবগুলো স্লাইড নিয়ে আপনারা রিসার্চ করবেন। চ্যাট জিপিটির কাছে যাবেন, গুগলে যাবেন, এদিক ওইদিক। তো জেফ বেজোস, যিনি হচ্ছে অ্যামাজনের ফাউন্ডার, তিনি হচ্ছে অ্যামাজন প্রতিষ্ঠা করেন 1950 or 60 এরকম সময়ের মধ্যে। তখন থেকে আসলে ই কমার্সের প্রচলনটা শুরু হয়। তার আগে পর্যন্ত পৃথিবীতে বিজনেস এইভাবেই হতো, অফলাইনে। প্রথমে একজন হচ্ছে যে একদম বিগ একটা কোম্পানি, তারা হয়তো বা প্রোডাক্ট তৈরি করতো, তারপর ডিলারের কাছে বা ডিস্ট্রিবিউটরের কাছে, তারপরে দোকানদারের কাছ থেকে কাস্টমারের কাছে। অনেক ধরনের একটা মানে আর কি ক্যাচাল ছিল যে এইটা করতে হবে। অনেক মাধ্যমের পরে গিয়ে হচ্ছে যে কাস্টমারের হাতে প্রোডাক্টটা সেল হবে। কিন্তু ই কমার্স বিজনেস মডেলের মধ্যে একটা রেভলিউশন নিয়ে এসে ফেলেছে, এবং এই অ্যামাজন দিয়ে এটা শুরু হয়েছে। অ্যামাজন কি করেছে? একটা বিজনেস মডেল তৈরি করেছে যেখানে B2C মানে ডিরেক্ট বিজনেস টু কাস্টমার। এইখানে মাঝখানে আর কোনো কিছু দরকার নেই। আপনার অনেক বড় কোম্পানি হতে হবে না, আপনার ডিলারের কাছে যেতে হবে না, কোনো জায়গায় যেতে হবে না। আপনার মাথায় একটা আইডিয়া আসছে, আপনি একটা প্রোডাক্ট তৈরি করেছেন, এবং আপনি অনলাইনের থ্রুতে একদম পুরো কাস্টমারের কাছে আপনি ওইটা সেল করছেন, রাইট? আপনাকে আসলে অনেক কষ্ট করে এই জিনিসগুলো করতে হচ্ছে না, আপনি খুব ইজিলি করে ফেলতে পারছেন। ই কমার্স বিজনেস মানে তাহলে আমরা কি বুঝলাম? অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্মের থ্রুতে আপনি যেটা সেল করছেন, পণ্য অথবা সেবা, এই অনলাইন বেসড জিনিসটাকে বলা হয় ই কমার্স, নট জাস্ট শুধু ফেসবুক আর ইউটিউব। সো আমাদের
আশা করি এই স্লাইডটা কমপ্লিট হয়েছে। নেক্সট স্লাইড, ই কমার্স বিজনেস আসলে কেন করা দরকার, এই বিজনেসটা কেন করা দরকার, এটা আসলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন হওয়া উচিত। এর জন্য আমি এটা রেখেছি, ই কমার্স বিজনেস আসলে কেন করা দরকার। নেক্সট স্লাইডে গেলাম। এইটা হচ্ছে যে কোনো একটা গ্রাফ আপনাদের বোঝানোর স্বার্থে। এই গ্রাফের এইখানে দেখেন 10 থেকে শুরু করে 100 পর্যন্ত আছে। 10 মানে শুরুর দিকে, এইখানে হচ্ছে একদম কাস্টমার কম। হ্যাঁ, ই কমার্স বিজনেস যখন 19 দশকে শুরু হয়েছিল তখন একদম এরকম কম ছিল, এবং এটা হচ্ছে 100তে অনেক কাস্টমার, রাইট? এখানে কত কাস্টমার, এই পুরোটা হচ্ছে কাস্টমার 100তে। এইটা হচ্ছে আপনি যদি ওয়ার্ল্ড ইকোনমিকের দিকে দেখেন, ওয়ার্ল্ড ই কমার্সের দিকে, তাহলে এইটা এখন ধরেন যে আমেরিকার জন্য 50-60-এর মধ্যে চলে এসেছে, যে 50-60 এতগুলো এই লেভেলের কাস্টমার হচ্ছে আছে। কিন্তু আমাদের বাংলাদেশের দিকে যদি আপনি দেখেন, তাহলে আমাদের বাংলাদেশে ই কমার্স বিজনেস করার এটাই হচ্ছে একদম সঠিক সময়। কারণ এইটা আছে এখন এই 10 আর 20-এর একদম এই যে এই মিডল প্লেসটাতে, একদম শূন্যতে যখন মানুষজন শুরু করেছে বাংলাদেশে ই কমার্স বিজনেস, তখন বাংলাদেশের মানুষজন এরকমটাই ভেবেছে যে অনলাইনে তো অনেক প্রতারণা হতে পারে, আমি টাকা পাঠিয়ে দিব, আমার যদি প্রোডাক্ট না আসে, অথবা প্রোডাক্ট আসলেও যদি ওইটা ভুয়া প্রোডাক্ট আসে, বিভিন্ন ধরনের কিউরিসিটি ছিল। এটা হচ্ছে একদম কোথায় ছিল, এই যে 10-এর নিচে যে 0 ছিল, এই 0-তে ছিল। কিন্তু এই 10 পর্যন্ত এখন এত কাস্টমার হয়ে গেছে, অনেক কাস্টমার, এবং মানুষজন এখন অনলাইনে অর্ডার করতে একদম বিন্দু পরিমাণেরও ভাবে না। প্রচুর কাস্টমার আছে এখন অনলাইনে, অনেক কাস্টমার, রাইট? এর জন্য এখন আমাদের করা উচিত। কিন্তু যখন এইটা আবার 30 পার হবে, 40 অথবা 50-এর দিকে চলে যাবে, তখন কি হবে? তখন প্রচুর 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 পরিমাণের যারা ই কমার্স বিজনেসম্যান আছে তৈরি হয়ে যাবে, এবং আপনার কম্পিটিটর বেড়ে যাবে। তখন আপনি কোনো একটা জিনিস শুরু করলে আপনার ইনভেস্টমেন্ট অনেক বেশি দরকার হবে, অনেক এফোর্ট দিতে হবে, অনেক বড় টিম লাগবে। কিন্তু এখন হচ্ছে বাংলাদেশের জন্য ই কমার্স বিজনেসের একদম একটা সুবর্ণ সুযোগ। এই সময়টাতে আপনি যদি শুরু করেন, আপনার কম্পিটিটর কম এবং আপনার ক্লায়েন্ট অনেক বেশি, কাস্টমার অনেক বেশি। কিন্তু আপনি যদি 40-50-এ শুরু করেন, এটা 40-50-এ পৌঁছে যাবে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে। 2-3 বছরের মধ্যে 40-50-এ পৌঁছে গেলে তখন কাস্টমারও বেশি থাকবে, কিন্তু সাথে সাথে আপনার ই কমার্স বিজনেসম্যান আরও তৈরি হবে, আপনার কম্পিটিটর অনেক বেড়ে যাবে। এই জন্য এখনই আমাদের ই কমার্স বিজনেস 2-3 বছর করে ভালো একটা প্যাসিভ ইনকাম করে ফেলা দরকার। সো এই বিষয়টাও আমরা ক্লিয়ার হলাম। আমরা যদি নেক্সট বিষয়টাতে যাই, শকিং ইনফরমেশন অ্যাবাউট বিজনেস। এখন আপনাদেরকে যেই ইনফরমেশনটা দিব, এটা আসলেই অনেক সিরিয়াস একটা ইনফরমেশন, যেটাতে আপনি শক হয়ে যাবেন। এটা যে শুধু ই কমার্স বিজনেসের ক্ষেত্রে এরকমটা না, এটা সব বিজনেসের ক্ষেত্রেই। প্রতি 100টা বিজনেসের মধ্যে, মানে 100টা বিজনেস শুরু হওয়ার 1 মাসের মধ্যে 90টা বিজনেস জাস্ট র্যান্ডমলি 1 মাসের মধ্যে ফেল করে, বাকি থাকে 10টা বিজনেস। এই 10টা বিজনেসের মধ্যেও 1 বছর কোনো রকম সারভাইভ করে 5 জন মানুষ টিকতে পারে, আর বাকি 5 জন শেষ হয়ে যায়। এই বাকি 5 জনের মধ্যেও আপনি ক্যান ইউ জাস্ট ইমেজিন, 5 জন আছে 1 বছরের মধ্যে। এই 5 জনের মধ্যেও আবার ওইরকম ভালো খুব প্রফিট করছে এরকম লোকজন অনেকে থাকে না। এরকম 2-3 জনের মধ্যে আর কি থাকে, যারা জাস্ট র্যান্ডমলি বিজনেস করে যাচ্ছে, তার হালকা পাতলা চাহিদা মেটানো যাচ্ছে বিজনেস করে, মানে সে সারভাইভ করে 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 যাচ্ছে। সে ফল্ট করবে, অনেক সময় পরে গিয়ে ফল্ট করবে আসলে সে। বাকি যে থাকে 2 জন মানুষ, প্রতি 100 জন মানুষের মধ্যে 2 জন মানুষ থাকে যারা আসলে খুবই প্রফিট করতে পারে এবং বিজনেস স্কেল করতে পারে। মানে প্রতি 100টা বিজনেসের মধ্যে জাস্ট 1 মাসের মধ্যে 90 জন ফেল করে, আর বাকি 1 বছরের মধ্যে আরও 5 জন নাই। তারপরে আস্তে আস্তে আর 5 জনের মধ্যে সার্ভাইভ করতে থাকে, এর মধ্যে 2 জন হচ্ছে প্রফিটে থাকে এবং তারা বিজনেস স্কেল করতে পারে। সো এটা কেন হয় এবং আমাদের কি করা উচিত, হোয়াট শুড উই ডু নাও, রাইট? নেক্সট স্লাইডে যাই। এখানে খুব সুন্দরভাবে আমি লিখে রেখেছি ফাউন্ডেশন অফ বিজনেস, মানে বিজনেসটা আসলে দাঁড়িয়ে থাকে কিসের উপরে। এখানে আমি যদি আপনাদেরকে দেখাই বিজনেসের, এখানে একটা ফাউন্ডেশন হচ্ছে
টিম ওয়ার্ক। বিজনেস একদম টোটালি ডিপেন্ড করে টিম ওয়ার্কের মধ্যে। আপনার যে অফিসের এমপ্লয়িরা থাকবে বা অফিসের যে ম্যানেজমেন্টের লোকজন থাকবে, বিজনেসটা যারা সামলাবে, তাদেরকে খুব সৎ হতে হবে, আপনার হচ্ছে যে ভালো মানুষ হতে হবে এবং অনেস্ট থাকতে হবে। তাদের সাথে আপনার নিজেরও সম্পর্কটা খুব ভালো থাকতে হবে। আমি যে বলছি এই পর্যন্তই সীমাবদ্ধ না। আপনি এই স্লাইডগুলো আমি নিচে দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা ওগুলো চেক করে নিজেরা আরও রিসার্চ করবেন। জানার আসলে কোনো শেষ নাই। টিম ওয়ার্ক আমাদের ঠিক রাখতে হবে, মানে আপনি নিজে থেকে তাদের হচ্ছে যে এরকম করলেন, স্যালারিটা বেশি করে দিলেন, হ্যাঁ, তাদের কেয়ার করলেন, তাদের খোঁজ খবর নিলেন, অনেক সময় তাদেরকে নিয়ে ঘুরতে গেলেন কোনো একটা জায়গায়, হ্যাঁ, এরকম খুবই আন্তরিক একটা সম্পর্ক থাকতে হবে। আপনার টিম মেম্বারের এরকম থাকতে হবে যে বিজনেসটা আসলে আপনার শুধু একার না, আপনার টিম মেম্বারেরও। টিম ওয়ার্ক নিয়েই জাস্ট কথা বললে 2-3 ঘন্টা কথা বলা যাবে। টিম ওয়ার্ক কেমনে করতে হয় এগুলো সব কিছু আপনারা হচ্ছে যে রিসার্চ করে করে বুঝবেন। আমি একটা ছোট্ট উদাহরণ যদি দেই, টাটার নাম তো আমরা সবাই শুনেছি। তাদের একটা ফরম্যাট আছে, ফরমেশনটার নাম মনে নেই, আমারই কোনো একটা ভিডিওতে আপনি খুঁজলে পাবেন, আমি বলেছিলাম। তারা হচ্ছে যে চেষ্টা করে, একটা বাংলায় প্রবাদ আছে এরকম যে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। হ্যাঁ, তারা কি করে, অনেক বেশি এমপ্লয়ি রাখে না, অনেক বেশি এমপ্লয়ি থেকে তারা অল্প এমপ্লয়ি রাখে এবং তাদেরকে অনেক স্যাটিসফাইজ করে রাখে। আপনি যদি গুগলের দিকেও তাকান, তাদেরও দেখবেন যে এমপ্লয়িদের এরকম নির্দেশ দেওয়া আছে যে আপনার কোনো জায়গায় যেতে হবে না, আপনার মাথায় যদি কোনো আইডিয়া আসে আমরাই আপনার উপর ইনভেস্ট করব, আপনি করেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। হ্যাঁ, মানে টিম ওয়ার্কটা ঠিক রাখতে হবে। তারপরে যদি আমরা দেখি কাস্টমার সাইকোলজি আপনাকে বুঝতেই হবে। কাস্টমার সাইকোলজি নিয়েও বিভিন্ন ধরনের ভিডিও আপনি পাবেন, এগুলো সার্চ করে আপনি দেখবেন। আপনি যদি নাই বুঝেন যে কাস্টমারের পেইন পয়েন্টটা কি, তাহলে আপনি তো ঠিক করতে পারবেন না, আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজি ঠিক থাকবে না, আপনি তার সাথে হয়তো বা সুন্দরভাবে কথা বলতে পারবেন না, কমিউনিকেশন ঠিক না হলে আপনি অর্ডার পাবেন না, রাইট? এর জন্য কাস্টমার সাইকোলজি একদম বুঝতেই হবে যে আপনার প্রোডাক্টটা কোন কাস্টমারের জন্য এবং সেই কাস্টমার আপনার কাছে আসলে কি চাচ্ছে। এই সবগুলো বিষয় আপনারা, আমি বারে বারে বলে দিচ্ছি, এগুলো নিয়ে রিসার্চ করবেন। আরও প্রপার প্ল্যান থাকতে হবে, একদম প্রথম থেকেই একটা প্ল্যান রাখতে হবে। আপনি একটা বিজনেস শুরু করবেন, একটা বিজনেসই যে করবেন আপনি সারা জীবন এরকম না, রাইট? প্রপার প্ল্যান করতে হবে, কিভাবে প্রপার প্ল্যান করতে হয়, কিভাবে ক্যাশ ফ্লো তৈরি করতে হয়, এগুলো নিয়ে আমাদের নেক্সটে ক্লাস থাকবে আরও। তো প্রপার প্ল্যানটা খুবই মাস্ট। আর আরেকটা জিনিস হচ্ছে কি, অনেস্টি। আপনাকে যদি ব্যবসা করতে চান সৎ হতে হবে। আপনি যদি সৎ না হন, অনেস্টি যদি আপনার মধ্যে না থাকে, আপনি জীবনেও বিজনেস করে ভালো কিছু করতে পারবেন না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বিজনেসের প্রতি, ব্যবসার প্রতি মানুষকে আগ্রহ হতে বলেছেন। কেন? কারণ ব্যবসা একটা আসলেই সতের জিনিস। এইখানে আপনাকে সৎ থাকতে হবে, অনেস্টি থাকতে হবে, কাস্টমারদের সাথে কখনোই ফেক কিছু করা যাবে না। আশা করি অনেস্টি নিয়ে আর কিছু বলার দরকার নেই, আমরা সবাই নিজেদেরকে অনেস্টি দাবি করি। তারপর কি, বিল্ড এ ব্র্যান্ড। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে কোনো বিজনেস আসলে টিকিয়ে রাখার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেই বিষয়টা, এটা হচ্ছে বিল্ড আ ব্র্যান্ড। আপনার বিজনেসকে ব্র্যান্ডে কনভার্ট করতে হবে। আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, এটা আপনি খুব রিলেট করতে পারবেন। আমরা অনেকেই আগে নোনতা বিস্কুট নামের একটা বিস্কুট পাওয়া যেত এবং আমরা সেই নোনতা বিস্কুটটা খেতাম। আপনাদের খেয়াল আছে? আমি মনে হয় লাস্ট কবে খেয়েছি আমার খেয়াল নেই, কিন্তু আমি ওই বিস্কুট অনেক পছন্দ করতাম। 1 টাকা সম্ভবত, তারপর হয়তো বা 2 টাকা হয়েছিল, হোয়াট এভার ইট ইজ। তো ওই নোনতা বিস্কুটটা দেখবেন যে এখন আর পাওয়া যাচ্ছে না। এই নোনতা বিস্কুটের বদলে সবাই এখন ফার্স্ট চয়েস খায়। ওইটার মধ্যে হচ্ছে যে কালো জিরা দেওয়া থাকে, ওইটাও নোনতাই লাগে, মানে সুগার ফ্রি একটা বিস্কুট। এই ফার্স্ট চয়েস এসে জাস্ট কিছুদিনের মধ্যে নোনতা বিস্কুটকে খেয়ে দিয়েছে। হ্যাঁ, এরকমই হবে যদি আপনি আপনার বিজনেসকে ব্র্যান্ড হিসেবে কনভার্ট না করতে পারেন। তাহলে মার্কেটে তো অনেক জায়ান্ট আছে, বড় বড় কোম্পানি আছে। হ্যাঁ, অনেক সময় চায়ের দোকানে আগে দেখবেন যে বিস্কুটের মধ্যে হচ্ছে যে, মানে বিস্কুট থাকতো বয়মের মধ্যে, ওই জিনিসগুলো আপনি এখন চায়ের দোকানে পাবেন না। কারণ প্রাণ, ফ্রেশ, হ্যাঁ, বম্বে, এরকম বড় বড় কোম্পানিরা হচ্ছে যে ওই চায়ের দোকান টার্গেট করে হচ্ছে যে 5 টাকা দামের একটা বিস্কুটের প্যাকেট বানিয়ে ফেলেছে। হ্যাঁ,
এখন তাহলে ওই বিস্কুট তো আর রাখার কোনো মানে নেই। এইরকম আপনি যত ভালোই বিজনেস করেন না কেন, যখনই কোনো একটা বড় জায়েন্ট আসবে যারা একদম খুব প্রস্তুতি নিয়ে এসেছে, তারা ব্র্যান্ড বিল করা থাকলে তো আরও কথা নেই, আপনার বিজনেস জাস্ট একটা চুটকিতে শেষ হয়ে যাবে, রাইট? এর জন্য আপনাকে ব্র্যান্ড বানাতে হবে আপনার বিজনেসকে। এবং এই ব্র্যান্ড কিভাবে বানাই এটা নিয়ে একটা কোর্সই দিব আমি ইন ফিউচারে। কিভাবে ব্র্যান্ড বিল্ড করতে হয় আস্তে আস্তে এটা আপনারা বুঝে যাবেন, এটা নিয়ে রিসার্চ করলেই আপনারা বুঝতে পারবেন সব কিছু। তো একটা বিজনেস টিকে রাখার জন্য এই 5টা জিনিস আমাদের অবশ্যই করতে হবে। এটা হচ্ছে ফাউন্ডেশন অফ বিজনেস, রাইট? আশা করি এই স্লাইডটাও আপনারা বুঝতে পেরেছেন। আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড কি? 2 টাইপ অফ প্রোডাক্ট। এখন আমরা বিজনেস করব কি নিয়ে? প্রোডাক্ট নিয়ে, আর একটা হচ্ছে সার্ভিস নিয়ে। এখন প্রোডাক্টের মধ্যে 2 কোয়ালিটির প্রোডাক্ট হয়। কি কি? একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, আর একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। ফিজিক্যাল প্রোডাক্ট কি? দ্যাট ইউ ক্যান সি অ্যান্ড টাচ। যেমন মানে আপনি যেই জিনিসটা টাচ করতে পারছেন, যেমন এই মাইকটা আমি টাচ করতে পারছি, ল্যাপটপটা বা মাউসটা আমি টাচ করতে পারছি, এগুলো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। আমরা আশেপাশে আসলে যা দেখি এগুলো সব ফিজিক্যাল প্রোডাক্টের মধ্যে পড়ে। এখানে আমি হচ্ছে যে তেল, চাল, ডাউল এই ধরনের জিনিসপত্র রেখে দিয়েছি, যেগুলো আমরা আসলে আশেপাশে দেখি, যেগুলো ধরা যায়, এগুলো সব হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। আরেকটা প্রোডাক্ট আছে হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, ইউ ক্যান টাচ ইট। আপনি এই প্রোডাক্টটা ধরতে পারবেন না। কি? যেমন এই ক্যানভা অর ফটোশপ, হ্যাঁ, বিভিন্ন ধরনের যে সফটওয়্যার থাকে এগুলো হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্ট। আরও কী কী ধরনের ডিজিটাল প্রোডাক্ট থাকতে পারে? আপনারা অনেক সময় দেখেন যে ই বুক থাকে, মানে আপনার হচ্ছে যে বই পড়তে হবে না, ফিজিক্যাল বুক না, ওইটা ই বুক। মোবাইলের মধ্যেই হচ্ছে যে আপনার পিডিএফ করা থাকে, ওইটা একটা বই। বিভিন্ন ধরনের কোর্স, যেমন আমার এই কোর্সটা আমার একটা কন্টেন্ট এবং এটা আমার একটা প্রোডাক্ট। বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মক আপ থাকে, যে এই ধরনের ডিজাইন, ওই ধরনের ডিজাইন, এগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। আমি চাইলে আপনাকে এখন গুগলে গিয়ে বিভিন্ন ধরনের জিনিস দেখানো যেতে পারে এবং দেখানোর পরে আপনি বুঝতে পারেন, এরকম না। আপনি কিন্তু অলরেডি বুঝে গেছেন যে ফিজিক্যাল প্রোডাক্ট কি আর ডিজিটাল প্রোডাক্ট কি। ফিজিক্যাল প্রোডাক্ট হচ্ছে যেগুলো টাচ করা যায়, আর ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে যেগুলো টাচ করা যায় না, যেগুলো সাধারণত সফটওয়্যার টাইপের জিনিস হয়, এগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এবং এখানে মজার বিষয় হচ্ছে যে আমি এই ডিজিটাল প্রোডাক্ট দিয়েই সব থেকে বেশি রেভিনিউ আর্ন করি। অনেকে ফিজিক্যাল প্রোডাক্টেও করে, আমার ডিজিটাল প্রোডাক্ট বেশি পছন্দ। ফিজিক্যাল প্রোডাক্ট নিয়েও আমি কাজ করি অল্প, কিন্তু আমার বেশিরভাগ বিষয় হচ্ছে এই ডিজিটাল প্রোডাক্টগুলো দিয়ে। তো নেক্সটে আমরা কি করব? নেক্সট স্লাইডে যাই। আশা করি এটা তো ক্লিয়ার। 2 টাইপ অফ প্রোডাক্ট, একটা ফিজিক্যাল প্রোডাক্ট, একটা ডিজিটাল প্রোডাক্ট। হোয়াটসঅ্যাপ কি? একটা ডিজিটাল প্রোডাক্ট। ফেসবুক কি? একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, কিন্তু এটা ফার্স্টের দিকে প্রোডাক্টই ছিল, রাইট? তারপরে আরও এরকম বিভিন্ন জিনিস, যেমন ভিডিও এডিটিংয়ের অনেক ধরনের সফটওয়্যার, ফিল্মোরা, প্রিমিয়ার প্রো, এগুলো কি? অ্যাডোবির সব কিছু, এগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, এটা খুব কঠিন কিছু না। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইড, সার্ভিস। সার্ভিসের মধ্যেও 2টা হয়, ফিজিক্যাল সার্ভিস আর একটা হচ্ছে ডিজিটাল সার্ভিস। ফিজিক্যাল সার্ভিসটা কি হতে পারে? ফিজিক্যাল সার্ভিস হচ্ছে যে আপনি ফিজিক্যালি আপনার নিজের শরীর দিয়ে যেই সার্ভিসগুলো দিচ্ছেন সেগুলো হচ্ছে ফিজিক্যাল সার্ভিস। যেমন আপনি একটা গ্যারেজ দিয়েছেন, সেখানে মানুষজন গাড়ি ঠিক করাচ্ছে, এটা একটা ফিজিক্যাল সার্ভিস। অথবা চুল কাটার দোকানে মানুষ চুল কেটে দিচ্ছে, ফিজিক্যাল সার্ভিস। আবার অনেক সময় অনেক মানুষজন বালু টেনে দিচ্ছে মানুষের, ফিজিক্যাল সার্ভিস। হ্যাঁ, এরকম আপনি একজনের কাছে চাকরি করছেন, জবও কাইন্ড অফ ফিজিক্যাল সার্ভিসের মধ্যেই পড়ে যায়। হ্যাঁ, ফিজিক্যাল সার্ভিস কি আপনি আশা করি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে যে ডিজিটাল সার্ভিস। ডিজিটাল সার্ভিসটা কি? ডিজিটাল সার্ভিসও খুবই ইজি। আপনি অনলাইনে গিয়ে যেই সার্ভিসগুলো দিচ্ছেন, যেমন আপনি হয়তোবা একজন লোগো ডিজাইনার, বা আপনি জাস্ট একজন ডিজাইনার, অথবা আপনি একজন ভিডিও এডিটর, আপনাকে যে অনলাইনেই দিতে হবে এরকম না। ডিজিটাল সার্ভিস মানে এই সার্ভিসগুলো হচ্ছে ডিজিটালের আওতায় পড়ে। এগুলো হচ্ছে যে আপনার কম্পিউটার ইউজ করে বা এইরকমভাবে ওইরকমভাবে যেই জিনিসগুলো করতে হয়, এগুলো হচ্ছে ডিজিটাল সার্ভিস। ডিজিটাল সার্ভিসের মধ্যে আরও অনেক কিছু পড়ে,
যেমন আপনি ভিডিও এডিটিংয়ের পাশাপাশি ফটো এডিট করে দেন, এটাও আপনার একটা ডিজিটাল সার্ভিস হতে পারে। লোগো ডিজাইনের পাশাপাশি আপনি একজন ডিজিটাল মার্কেটার, ফেসবুক অ্যাড এক্সপার্ট, এই জিনিসগুলো আপনি ফাইবার বা আপওয়ার্ক এই ধরনের প্ল্যাটফর্মে গিয়ে যখন সেল করছেন, এগুলো হচ্ছে ডিজিটাল সার্ভিস। তো সার্ভিসের মধ্যেও দুইটা টাইপ থাকে, একটা হচ্ছে ফিজিক্যাল সার্ভিস, একটা হচ্ছে ডিজিটাল সার্ভিস। প্রোডাক্টের মধ্যেও আমরা দেখেছি দুইটা টাইপ থাকে, একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। তো আমরা প্রোডাক্ট আর সার্ভিস দুই রকমের হয়, ডিজিটাল অ্যান্ড ফিজিক্যাল। ইটস সো ইজি, এটা বোঝার কথা। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা নেক্সট স্লাইডে দেখি কি আছে। নিচ সিলেকশন প্রসেস, এইটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রসেস। এইটা আপনি যত মাইক্রো নিশে যেতে পারবেন, নিশ কি এখন হয়তো আপনি বুঝতে পারছেন না, তত বেশি প্রফিট করতে পারবেন। দেখেন এখানে তিনটা স্তর দেওয়া আছে। একটা হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে বড়, রাইট? তারপরে কি আরেকটা হচ্ছে তার থেকে একটু ছোট, এটা হচ্ছে নিশ অ্যান্ড সাব নিশ। তারপরে আরেকটা ছোট, এটা হচ্ছে মাইক্রো নিশ। নিশ মানে আমি বোঝাচ্ছি যে ক্যাটাগরির ভেতরেও আরও ক্যাটাগরি, আরও ক্যাটাগরি, আরও ক্যাটাগরি। এটা যদি আপনাকে লাইভ এক্সাম্পল না দিই তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন না। আমি আপনাকে লাইভ এক্সাম্পল দিচ্ছি। আমি ধরেন যে এখানে দারাজে যাই আমরা, হ্যাঁ, দারাজে গেলাম। দারাজে যাওয়ার পর আমরা দারাজের ওয়েবসাইটে আসলাম। তারপর কি এখানে কি লগ ইন করে নিতে হয়? আচ্ছা, লগ ইন ছাড়াও আমরা এটা দেখতে পারবো। এখানে দেখেন বিভাগ সমূহ, এটা হচ্ছে ক্যাটাগরি, এখানে বাংলা করা। আচ্ছা, এটা ইংলিশ কিভাবে করতে হবে? এটার ইংলিশ করার জন্য ভাষাতে গিয়ে আমরা যদি এটা করি তাহলে কি হবে? তাহলেও বাংলায় আছে, এখনো চেঞ্জ ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে দিচ্ছি, রাইট? ওকে, এইখানে আমরা এইটুকু পেয়ে গেছি। একটা হচ্ছে ক্যাটাগরিজ, হ্যাঁ, আমরা এইখানে লিখলাম ব্যাগ। অনলাইনে অনেকেই ব্যাগ সেল করে, আমরা ব্যাগ লিখলাম। ব্যাগ হচ্ছে একটা ক্যাটাগরি, রাইট? আমি কি বোঝাতে পারছি? এটা হচ্ছে ক্যাটাগরি, একটা ব্যাগ। ব্যাগের মধ্যে কত ধরনের, এইখানে দেখেন অনেক ধরনের জিনিসপত্র দেওয়া আছে। ক্যাটাগরির নিচে দেওয়া আছে এটা কি লিগেল স্কেলস, তারপর ট্রাভেল সাইজ বটল, তারপর কি ট্র্যাশ ব্যাগস অ্যান্ড লাইনার, ফ্যাশন ওয়ালেট, ট্রাভেল পাইলর। হ্যাঁ, এই জিনিসগুলো যে দেখতে পাচ্ছেন, এই প্রতি একটা জিনিস হচ্ছে নিশ, এবং এই নিশের মধ্যেও সাবনিশে যেতে হবে, এবং সাবনিশের ভেতরেও মাইক্রো নিশ খুঁজে পাবেন। এই যে এদিক দিয়ে যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব ব্যাগেরই। হ্যাঁ, ব্যাগের মধ্যে ধরেন যে ব্যাগ তো আমরা বুঝলাম ব্যাগ একটা ক্যাটাগরি, রাইট? ব্যাগের মধ্যে এখন হচ্ছে যে ওমেন ব্যাগ লিখি আমরা। ওমেন ব্যাগ যদি লিখি তাহলে এটা একটা নিশের পর্যায়ে চলে গেলাম আমরা। ব্যাগ একটা ক্যাটাগরি, ওমেন ব্যাগ একটা নিশ। এখন ওমেন ব্যাগের মধ্যেও আমরা যদি লিখি ওমেন ব্যাগ রেড কালার, তাহলে এটা হচ্ছে একটা মাইক্রো নিশে চলে গেল। হ্যাঁ, তাহলে আপনি একদম টার্গেট করে অডিয়েন্স সিলেক্ট করলেন যে যারা লাল ব্যাগ পছন্দ করে, আমি শুধু তাদের কাছেই সেল করতে চাই। ঠিক আছে, রেড ব্যাগ লেখাতে রেড ব্যাগ চলে এসেছে। হ্যাঁ, এগুলো কিন্তু চলে এসেছে। তো এগুলো হচ্ছে এইভাবে আমাদেরকে সিলেক্ট করতে হবে। একটা প্রথমে ক্যাটাগরির যত ভেতরে যাওয়া যায়, ক্যাটাগরির ভেতরে আরও যত ক্যাটাগরি আছে ওগুলোকে আমরা নিশ বলি। ক্যাটাগরি, তারপর নিশ, তারপর সাব নিশ, তারপর মাইক্রো নিশ। সেম আমরা আরেকটা অন্য জিনিস দেখতে পারি, লাইক আমরা ঘড়ির ইংলিশ কি? ওয়াচ। ওয়াচ মানে কি? ঘড়ি। ওয়াচ ফর ম্যান, রাইট? ওয়াচ মানে আমরা হচ্ছে একটা ক্যাটাগরি, এর মধ্যে কতগুলো রেজাল্ট পেয়েছি আমরা দেখেন। এইখানে 46,636টা রেজাল্ট এসেছে। এখন আপনি ওয়াচ নিয়ে যদি কাজ করেন, এত মানুষ অলরেডি মার্কেটে আগে থেকে কাজ করছে, একজন মানুষ আপনার কাছ থেকেই কেন এই জিনিসটা পারচেস করবে, রাইট? এখানে তো তারা কত আগে থেকে সেল করছে না, তাদের প্রোডাক্টটাই তো প্রথমে আসবে। যার প্রোডাক্ট যত বেশি সেল হবে, যেমন এই 425টা করে সেল করছে,
5,000, এ হয়তো বা স্পন্সর দিয়ে সামনে এসেছে সম্ভবত, আই ডোন্ট নো। আচ্ছা, হোয়াট এভার ইট ইজ, তো এত জিনিসের মধ্যে এর জন্য আপনি ওয়াচ ফর মেন, তো একটা ক্যাটাগরি, ওয়াচ তো প্রথমে একটা ক্যাটাগরি ছিল, ওয়াচ ফর মেন এটা হচ্ছে কি হয়েছে, এটা আপনার একটা ক্যাটাগরির ভিতরে ক্যাটাগরি, মানে আপনি নিশ সিলেক্ট করলেন ওয়াচ ফর মেন, বাট ইটস টাইম টু ব্ল্যাক কালার দিয়ে দিলেন আপনি, হ্যাঁ ব্ল্যাক কালার দিয়ে দিলেন। তাহলে দেখেন এখানে 19,000, এখন 19,000 চলে এসেছে। 19,000-এর পরে আমি যদি এখানে আরও মাইক্রো নিশে যাই, এটা হচ্ছে LETH আর লেদার, বানান ঠিক আছে কিনা আমি জানি না, লেদারের বেল্ট ধরেন, লেদারের যদি দিই, লেদার বানান ঠিক হয়নি সম্ভবত, হোয়াট এভার, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে এই জিনিসটা করলাম যে আপনি যদি কোনো একটা প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করবেন যে এই প্রোডাক্ট সেল করব, ওই প্রোডাক্টের ভেতরে আপনার একটা আরও ক্যাটাগরি, তার ভেতরে আরও ক্যাটাগরি, এই নিশটা আসলে আপনার জন্য কোনটা সঠিক নিশ এইটা আসলে পৃথিবীর কেউ বুঝতে পারবে না। আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, আপনি ঢাকা থেকে ইলিশ মাছের বিজনেস করতে চাচ্ছেন, ঢাকা থেকে এখন আপনি ইলিশ মাছের বিজনেস কিভাবে করবেন, রাইট? কিন্তু আপনার বাসা যদি চাঁদপুর হয় তাহলে আপনি কিন্তু এটা খুবই ইজিলি করতে পারছেন। এখন এইখানে কিন্তু দুইজন মানুষের জন্য দুইটা আলাদা আলাদা নিশ পারফেক্ট হচ্ছে। এখন চাঁদপুরের মানুষ যদি চায় যে আমি অনলাইনে বাগারখানা সেল করব, এটা কিন্তু পসিবল না, রাইট? এর জন্য এক একজন মানুষের জন্য এক একজনের অঞ্চল বা এক একজনের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে যে তার আসলে কোন নিশটা সিলেক্ট করা উচিত। হ্যাঁ, এটা আপনার সার্ভিস, এটা তো আমরা প্রোডাক্টের বিষয়টা দেখলাম, আমরা সার্ভিসের ক্ষেত্রেও যদি যাই, ধরেন যে এখানে আমরা ফাইবারে চলে আসলাম, ফাইবারে গিয়ে আমি এখন লিখলাম এখানে মার্কেটিং, মার্কেটিং ইজ আ ক্যাটাগরি। মার্কেটিংয়ে আমরা কত এখানে 1 লক্ষ কি 14 লক্ষ সামথিং, একক দশক শতক হাজার অযুত লক্ষ, ইয়াস 1,40,000-এর উপরে মানুষজন এখানে কাজ করছে। এক একজনের রেটিং দেখেন আপনি 4.9, 4.9, 4.8, 4.9, কিছু মানুষের হয়তো আপনি পাবেন 5 পয়েন্টও দেওয়া থাকতে পারে। এরকম মানুষজন যাদের অলরেডি এত মানুষজন পছন্দ করছে, এরকম অবস্থায় তো আসলে আপনি তাদের সাথে বিট করতে পারবেন না, তাই না? এর জন্য আপনার কি করতে হবে, নিশ সিলেক্ট করতে হবে। মার্কেটিং লেখার পর আপনি যদি এখানে মার্কেটিংয়ের, সাপোজ এখান থেকেই ক্যাটাগরির মধ্যে আমরা যদি ক্লিক করি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এখানে চলে আসি আমরা। এখানে দেখেন রেজাল্ট কয়জন, 979। এখন 979 মানুষের সাথে কিন্তু আপনি কি কম্পিট করে খুব দ্রুত সামনে আসতে পারবেন, রাইট? এইভাবে আপনাকে এর জন্য নিশ সিলেক্ট করতে হবে। মার্কেটিংয়ের মধ্যে ডিজিটাল মার্কেটিং, ধরেন আমরা ডিজিটাল মার্কেটিংয়ে গেলাম, ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে দেখেন এইখানে নিচ দিয়ে কিন্তু আরও জিনিস এসেছে, SEO, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ই-কমার্স মার্কেটিং। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো আপনাকে বুঝতে হবে এবং আপনার একটা নিশ সিলেক্ট করতে হবে। সো আমাদের হচ্ছে যে এরকম একদম নিশ সিলেক্ট করতে হবে, নিশ সিলেক্ট করে করে কাজ করতে হবে, যার ফলে আপনি অনেক অডিয়েন্সের কাছে দ্রুত পৌঁছাতে পারবেন। আপনি মার্কেটিং লিখে ওই 1,44,000, 46,000 মানুষের সাথে কম্পিট করার থেকে আপনি মার্কেটিংই যদি করতে চান, মার্কেটিংয়ে যদি আপনার আগ্রহ থাকে, তাহলে আপনার কি করা উচিত, এত মানুষের সাথে তো আপনি কম্পিট করে পারবেন না, তাহলে আপনি হয়তো বা ফেসবুক মার্কেটিং শিখছেন, শুধু ফেসবুক মার্কেটিংয়ে দিচ্ছেন। কিন্তু ফেসবুক মার্কেটিং এখন অনেক, বাংলাদেশের জন্য ঠিক আছে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি এই সার্ভিস প্রোভাইড করতে চান আপনি করতে পারবেন না। ফেসবুক মার্কেটিংয়ে কত মানুষ দেখি আমরা একটু, FACEBOOK, ফেসবুক মার্কেটিংয়ে অনেক মানুষ হবে, আমি শিওর 10,000 প্লাস, রাইট? 10,000 কি, এটা 1 লাখ প্লাস। ফেসবুক ফেসবুক মার্কেটিং এইখানের জন্য না। ধরেন আপনি মার্কেটিংয়ের আন্ডারের মধ্যে কি পড়ে, এসইওতে কেমন মানুষজন, আপনি এসইওতে ফেসবুকের থেকে আরও বেশি, রাইট? এর জন্য আপনাকে এইভাবে খুঁজে খুঁজে বের করতে হবে যে আমি আসলে কোন সার্ভিসটা দিলে আমার কম্পিটিটর অনেক কম হবে। ধরেন আপনি শুধু মার্কেটিংই করবেন এরকম মানুষ করে দেখছে, এরকম না। ডিজাইন, আমি ডিজাইন লিখলাম, ডিজাইন লিখলে কি হয়, ডিজাইন লিখলে কতজন আসে, ডিজাইনের মধ্যে
একক দশক হাজার উজুত লক্ষ 7,40,000 প্লাস রেজাল্ট, প্লাস মিনস ও পারফেক্ট রেজাল্টটা দেখাচ্ছে না, আরো বেশি রেজাল্ট আছে। এত রেজাল্টের মধ্যে আপনি কিভাবে পারবেন, রাইট? আপনি ধরেন যে ডিজাইনের মধ্যে লোগো ডিজাইন করবেন, আপনি একটা নিচ সিলেক্ট করলেন, লোগো ডিজাইনে কেমন লোক হবে, আরো কমবে। লোগো ডিজাইনেও অনেক লোক, কিন্তু তারপরও কমেছে, রাইট? আপনি লোগো ডিজাইন করবেন পার্টিকুলারলি ধরেন ফর ই কমার্স বিজনেস, ই কমার্স বিজনেসের জন্য আপনি করবেন। এখানে কি হয়, এত বড় সার্চ নেয়নি। ধরেন লোগো ডিজাইন ফর কুরিয়ার, ধরেন আপনি কুরিয়ারের জন্য যেই লোগো ডিজাইনগুলো থাকে, এখানে কত, 162, মাত্র 162 জন এইখানে কি করছে, সার্ভিসটা দিচ্ছে। তাহলে 162 জনের সাথে কম্পেয়ার করা আপনার জাস্ট র্যান্ডম, আপনি উড়াধুরা তাদেরকে বিট করে দিতে পারবেন। আপনি যদি ভালো সার্ভিস দেন, সবাইকে আপনি জাস্ট 1 মাসের মধ্যে বিট দিয়ে দিতে পারবেন। আর লোগো ডিজাইন কুরিয়ারের জন্য অনেক মানুষ করবে, এখন আরো অনেক বেশি বেশি কুরিয়ার হবে, অনেক বেশি বেশি হোম ডেলিভারি হবে, এরকম হবে। হ্যাঁ, তো আমরা এইভাবে, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন নিজ সিলেকশন ব্যাপারটা কি এবং এটা কেন দরকার। আপনি যদি চান যে আপনি জামা কাপড় সেল করবেন, জামা কাপড় ছেলেদের জন্য না মেয়েদের জন্য, আমি কি স্টাইলাস প্রোডাক্টগুলো সেল করব, নাকি শর্ট প্যান্ট সেল করব, নাকি বয়স্ক মানুষের জন্য সেল করব, এরকম আপনাকে একটা নিশ সিলেক্ট করে কাজ করতে হবে। তার ফলে আপনার কম্পিটিটর অনেক কমে যাবে। আর আপনি যদি একটা বড় ক্যাটাগরিতে যান, তাহলে আপনার কম্পিটিটর হবে একদম বড় বড় মানুষের সাথে। আপনি জুতা সেল করবেন, শুধু জুতাই আপনি ধরেন যে সেল করবেন, আপনার কম্পিটিটর কে, জুতা কে সেল করে মার্কেটে, লোটো সেল করে, বাটা সেল করে, রাইট? এরকম বড় বড় ব্র্যান্ড আপনার কম্পিটিটরের মধ্যে পড়ছে। কিন্তু আপনি যদি শুধু স্নিকার সেল করেন, শুধু লোফার সেল করেন, একটা ব্র্যান্ড বিল্ড করতেও খুব সাহায্য হবে এবং আপনার কম্পিটিটর অনেক কমে যাবে। তো আমি আশা করি এই নিশ সিলেকশনের পার্টটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে কি, এখন সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা এটা হচ্ছে যে হোয়াট ইজ উইনিং প্রোডাক্ট কি। আপনি যেহেতু ই কমার্স বিজনেস করবেন, ই কমার্স বিজনেস করার জন্য আপনি যদি একটা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করতে পারেন, তাহলে আপনার বিজনেসের 50% কাজ আপনি সম্পূর্ণ করে ফেলেছেন। আপনি তাহলে বোঝেন এটা কত বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আপনার বিজনেসের 50% কাজ শেষ করে ফেলেছেন আপনি জাস্ট একটা উইনিং প্রোডাক্ট সিলেক্ট করতে পেরে। উইনিং প্রোডাক্ট কি এটা বোঝার আগে আমি আপনাকে বোঝাই যে স্লাইডে যেমন দেওয়া আছে যে একটা পানির বোতল, আপনি কখনোই দেখেছেন অনলাইনে যে কেউ পানির বোতল সেল করছে? আই এম ড্যাম শিওর আপনি জীবনেও দেখেন নাই, কোনোদিনও দেখবেন না। পানির বোতল কেউ কিভাবে সেল করবে? 20 টাকা দিয়ে যদি কেউ একটা পানির বোতল কিনে, ওইটা তো এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে 120 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে, তাই না? কেউ কি 140 টাকা দিয়ে পানির বোতল কখনো কিনবে না। তার মানে এটা উইনিং প্রোডাক্ট না, এটা ই কমার্সে সেল করার মতনই প্রোডাক্ট না। আমি ধরেন এক্সাম্পল হিসেবে আরেকটা যদি বলি, আপনি কখনো দেখেন নাই যে সিগারেট কেউ সেল করছে, রাইট? সিগারেটও আসলে সেল করার মতন জিনিস না। এগুলো হচ্ছে যে উইনিং প্রোডাক্ট না, এগুলো ই কমার্সে সেল করার মতন না। ই কমার্সের জন্য সেল করার জন্য আপনার অবশ্যই একটা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করতে হবে, তাহলেই আপনি বিজনেসে প্রফিটেবল হতে পারবেন, সেল পাবেন আপনি। ঠিক আছে, তো উইনিং প্রোডাক্ট কি? ধরেন আমরা একটু চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করি যে উইনিং প্রোডাক্ট কি। এখানে আমি সার্চ করে রেখেছিলাম উইনিং প্রোডাক্টের, ও আমাকে বলেছে উইনিং প্রোডাক্টের বৈশিষ্ট্য হাই ডিমান্ড, চাহিদা বেশি, অনেক মানুষ সেই জিনিসটা কিনতে চায়। তার মানে উইনিং প্রোডাক্টের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটার হাই ডিমান্ড থাকতে হবে, মানুষের চাহিদা থাকতে হবে। ইউনিক বা প্রবলেম সলভিং, এই বিষয়টা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এটা কি, প্রোডাক্ট সাধারণ না, বরং কোনো সমস্যার সমাধান দেয় বা আলাদা ফিচার থাকে, ইউনিক এরকম একটা জিনিস, প্রবলেম সলভিং করে এরকম একটা প্রোডাক্ট আপনারা হয়তো বা সেল, ওইটা হচ্ছে উইনিং প্রোডাক্টের মধ্যে পড়ে। উইনিং প্রোডাক্টের মধ্যে আপনি ধরেন যে আপনি সেল করছেন একটা হচ্ছে, ধরেন আপনি একটা টি শার্টই সেল করছেন, কিন্তু টি শার্টটা এমন যে একটা মানুষ জাস্ট একটা জেনজির ছেলে 20-25 বছরের মধ্যে ও ওইটা দেখলে 100%
ওর হচ্ছে সাইকোলজি কাজ করবে যে এটা আমার নিতেই হবে, এত সুন্দর, হ্যাঁ, ইউনিক, এত ইউনিক একটা প্রোডাক্ট, ওটা যেন ওর নিতেই হয়। আবার এমন কোনো প্রোডাক্ট যেটা প্রবলেম সলভিং, আপনার সমস্যার সমাধান করছে। আপনি হয়তো বা সকালবেলা করে উঠতে পারেন না, আপনি দৌড়াতে পারেন না, আপনি মোটা হয়ে যাচ্ছেন, অনেক সময় দেখবেন যে চায়না থেকে অনেকে প্রোডাক্টটা সেল করে। আমি কত আগে দেখেছি, এখন পর্যন্ত ওই প্রোডাক্টটা সেল হচ্ছে, যে পেটের মধ্যে হচ্ছে যে বেল্ট অনেক শক্ত করে বেঁধে রাখে, হ্যাঁ, এই ধরনের হচ্ছে যে অনেক ধরনের প্রোডাক্ট আছে। আমি 2 দিন আগে অর্ডার করেছি একটা প্রোডাক্ট, এটা এটা জাস্ট ডেলিভারি চার্জ হচ্ছে 120 টাকার, প্রোডাক্টের মূল্য হচ্ছে 90 টাকা। ওরা হয়তো পারচেস করেছে, মানে যাই হোক, এটা হচ্ছে যে দরজার নিচে দিয়ে যে অনেক সময় ফাঁক থাকে, এদিক দিয়ে হচ্ছে অনেক সময় তালা পোকা চলে আসে, বা অনেক ধরনের ছোট ছোট জীবজন্তু চলে আসে, যেগুলো আসলে অনেক উইয়ার্ড, বা অনেক ময়লা চলে আসে, বালু চলে আসে। এর জন্য ওরা হচ্ছে যে একটা ফর্ম বানিয়েছে, যেটাতে হচ্ছে আপনি দরজার নিচে দিয়ে দিবেন, ওই দরজার নিচের ফাঁকটা হচ্ছে অফ হয়ে যাবে, আপনি দরজা ইজিলি খুলতেও পারবেন, আবার লাগাতেও পারবেন। আমি দেখার সাথে সাথে জাস্ট আমি অর্ডার করে দিয়েছি, কোনো কিছু না ভেবেই। এটা আমার দরকার, এটা আমার একটা প্রবলেম সলভ করছে, রাইট? এরকম আপনার ওই প্রবলেম সলভিং হতে হবে, ইউনিক হতে হবে, আলাদা হতে হবে। এখানে আবার কি লিখেছে 3 নম্বরে, ও আমাদেরকে বলেছে যে ইম্পালস বাইং তৈরি করে, দেখেই ক্রেতার মনে হয় এটা এখনই কিনতে হবে। তাহলে কি পরিমাণের সুন্দর হতে হবে প্রোডাক্টটা, যে আমার দেখেই কিনতে ইচ্ছা হবে। আমি ওই দিন হচ্ছে যে স্ক্রল করতে করতে আমার সামনে হচ্ছে একটা সানগ্লাসের অ্যাড এসেছে, মানে সানগ্লাসটা এত জোস, এই পাশ দিয়ে হচ্ছে যে কাঠ, আবার ও মানে পুরোটা সানগ্লাসই হচ্ছে কাঠের, জাস্ট চশমাটা হচ্ছে গ্লাসটা হচ্ছে ব্লু কার্টের, মানে আর কি ওই ল্যাপটপের দিকে বা ডেস্কটপের দিকে তাকিয়ে থাকলে হচ্ছে যে প্রবলেম হয়, যে ওইটার জন্য হচ্ছে যে ওই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে। একসাথে আমার প্রবলেমও সলভিং করছে, আবার মানে এত সুন্দর দেখতে, গর্জিয়াস লাগছে, দেখার সাথে সাথে আমার কেনার অনুভূতি জেগে গেছে, হ্যাঁ, এই বিষয়টাও থাকতে হবে। তারপর মার্কেট ট্রেন্ডের সাথে মিলে যায়, যেমন নতুন গ্যাজেট, হেলথ প্রোডাক্ট, ফ্যাশন আইটেম। মার্কেট ট্রেন্ডি মানে কি, ট্রেন্ডে চলছে এরকম অনেক প্রোডাক্ট আপনি অনেক সময় দেখবেন যে একই ধরনের অ্যাড বিভিন্ন পেজ থেকে বিভিন্নভাবে আসছে আপনার কাছে, যেগুলো হচ্ছে যে অনেক ইউনিক, হ্যাঁ, আপনি হচ্ছে যে ওগুলো দেখছেন যে সেম জিনিসই সবাই সেল করছে, মানে ওই জিনিসটা মানুষজন অনেক কিনছে, ওইটা আপনাকে মার্কেট রিসার্চ করে বুঝতে হবে যে আচ্ছা এই প্রোডাক্টটা মনে হয় তারা অনেক ভালো সেল করছে। মার্কেট কিভাবে রিসার্চ করবেন এটা একটু পরে আপনারা বুঝতে পারবেন। তো ট্রেন্ডি প্রোডাক্টটা আপনার বুঝতে হবে মার্কেট রিসার্চ করে। হাই প্রফিট মার্জিন, কিনতে কম খরচ হয় কিন্তু বিক্রি করতে পারো বেশি দামে, এরকম একটা জিনিস হাই প্রফিট মার্জিন। হ্যাঁ, এই বিষয়টা কেমন, আপনি হচ্ছে যে যে কোনো একটা প্রোডাক্টই যদি সেল করতে চান, আপনার তো ডেলিভারি চার্জ 120 টাকা অবশ্যই লাগবে। ডেলিভারি চার্জ 120 টাকা, এবং আপনার ওইটার পেছনে মার্কেটিং কস্ট ধরতে হবে সর্বনিম্ন $1, 120 টাকা, 240 টাকা আপনার এইখানেই খরচ হয়ে যাচ্ছে, রাইট? 240 টাকা যদি খরচ হয়ে যায়, এখন আপনি যদি কোনো একটা এমন প্রোডাক্ট নেন যেটা হয়তো বা আপনার সোর্সিং করার জন্য 600 টাকা লেগেছে, 600 টাকা আর 240 টাকা আপনার অ্যাড করতে হবে, আপনার অফিসের অনেক খরচ থাকবে, আপনি বিজনেস করবেন যেহেতু, আপনি তো একা সব সামলাতে পারবেন না, আপনার অফিসের কারেন্ট ভাড়া দিতে হবে, আপনার অফিসে ওয়াইফাই বিল দিতে হবে, ফোনে কথা বলার জন্য, মানে আপনার অনেক ধরনের খরচ হবে। এর জন্য ই কমার্স বিজনেসের সব থেকে মানে আর কি সবসময় একটা প্রফিটের মধ্যে যাতে 400 টাকা আপনার প্রফিট থাকে এইরকম ভাবে হচ্ছে যে ম্যানেজ করতে হবে। তার মানে আপনি দেখেন প্রোডাক্ট বেস, অনেক প্রোডাক্ট হচ্ছে যে দেখবেন 1600, 1700, 1800 টাকা করে অনেক ধরনের গ্যাজেট সেল হচ্ছে, ওগুলো হয়তো বা ওই পরিমাণের সেল করতে পারবে না। অনেক সময় দেখবেন যে অনেক প্রোডাক্ট, আমি ওই দিন একটা আয়রন ম্যানের রোবট দেখলাম, একটা ছেলে আর কি সেল করছে আয়রন ম্যানের রোবট, ও সেল করছে 500 টাকা দিয়ে। আমি তো দেখে অবাক, আমি অনেক সুপার ফ্র্যাঞ্চাইজিস, কি যেন বলে, সুপার হিরো ফ্র্যাঞ্চাইজিস মুভি, এগুলো দেখতে আমার ভালো লাগে, আয়রন ম্যানের আমি হিউজ ফ্যান। আমি ওটা অর্ডার করে দিয়েছি, এবং ওর কাছে হচ্ছে যে আমি জানলাম বিষয়টা যে ও এত কম দামের মধ্যে এই রোবটগুলো কিভাবে সেল করছে। ওর পরে দেখলাম যে ওর হচ্ছে যে একটা রিলেটিভ থাকে চায়নাতে, ও চায়না থেকে প্রোডাক্টটা সোর্সিং করতে পেরেছে 60 টাকা দিয়ে।
টাকা দিয়েও সোর্সিং করেছে। এখন 500 টাকার একটা প্রোডাক্ট আপনি সেল করতে গেলে ওইখানে অবশ্যই আপনার হচ্ছে যে ডেলিভারি আর কি অ্যাড মার্কেটিং কস্ট অনেক কম আসবে। সেক্ষেত্রে ওর হচ্ছে যে ধরেন আপনি 100 টাকা বেশি হয়ে যায়, 500 টাকার প্রোডাক্টে আসলে মার্কেটিং কস্ট কম থাকে। ধরলাম আপনার 100 টাকা আর 60 টাকা, 160 টাকা হচ্ছে যে ওর খরচ, এদিক সেদিক 200 থেকে 250 টাকা করে ও হচ্ছে যে প্রফিট করছে, রাইট? মানে এরকম জিনিস আমাদের কিনতে হবে যেটা আমার অনেক কিনতে অল্প দাম লাগবে এবং অল্প দাম দিয়ে কিনে আমি অনেক বেশি দামে বিক্রি করতে পারবো। আমি একটা করেছিলাম, আমি নিজের এক্সাম্পলই দিচ্ছি। আমি গুলিস্তানে গিয়ে হচ্ছে যে আমি টি শার্ট কিনেছি, সলিড কালারের এক কালারের টি শার্ট। এটা হচ্ছে গুলিস্তান গিয়ে আমি 4টা কিনেছি। 4টা করে আমার মানে 30 টাকার মতন করে খরচ হয়েছে। 30 টাকা করে খরচ হলে 3 4 12, হ্যাঁ 120 টাকা খরচ হয়েছে আমার 4টা টি শার্টে। আমি ওইটা 720 টাকা করে সেল করেছি এবং মানুষজন নিয়েছে। এরকম কম্বো বানাতে হবে, হ্যাঁ, এরকম জিনিস যেগুলো আপনি অনেক অল্প দামের মধ্যে সোর্সিং করতে পারবেন। মানে কি হতে হবে, উইনিং প্রোডাক্টের বৈশিষ্ট্য যেটা আপনি খুব অল্প টাকা দিয়ে নিতে পারবেন এবং ওই জিনিসটা যেন মানুষ দেখলে নিতে চাই এবং ওই জিনিসটা যাতে একটা মানুষের প্রবলেম সলভ করে, রাইট? 4-5টা বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখে নিলাম। এবং লাস্টলি এখানে ও চ্যাটজিপিটি আমাকে এই ইনফরমেশনটা দেয়নি, কিন্তু এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন যে আপনার ওই প্রোডাক্টটা স্কেলেবল হতে হবে। মানে আপনার যদি এরকম হয় যে আপনি 10-12 দিন চালালেন তারপর আর মানুষজন নিচ্ছে না, ওই টাইপের চাহিদা নাই, হ্যাঁ, তাহলে হবে না। এখন আমি 4টা টি শার্ট, এটা তো অনেক মানুষ নেবে, এরকম 1 কোটির উপরে আমার অডিয়েন্স আছে, রাইট? আমি অনেক দিন সেল করতে পারবো, বিগ স্কেলে সেল করতে পারবো। আমি তো এটার পেছনে একটা সময় দিয়েছি, আমার তো এটা তুলতে হবে না? এর জন্য আপনার সর্বপ্রথম উইনিং প্রোডাক্টের একটা বিশেষ জিনিস হচ্ছে যে আপনাকে খুবই অল্প টাকা দিয়ে এটা রিসোর্স করতে হবে। মানে আপনি যত টাকা দিয়ে আর কি নিয়ে ওইটা আবার কত টাকা দিয়ে সেল করবেন এরকম হিসাব করে বুঝে শুনে নিতে হবে, যাতে ওইটাতে আপনার আবার প্রফিটও থাকে। তো অল্প টাকা দিয়ে আপনি হচ্ছে ওইটা নিবেন এবং অনেক বেশি টাকা দিয়ে যাতে সেল করতে পারেন এবং মানুষজন যাতে ওইটা দেখেই নিতে চায়, মানুষের যেন প্রবলেম সলভ করে এবং আপনি যেন ওই জিনিসটার যেন অনেক পরিমাণের কাস্টমার থাকে, আপনি যেন অনেক দিন ধরে সেল করতে পারেন এবং অনেক স্কেলে সেল করতে পারেন, অনেক বেশি করে সেল করতে পারেন। এমনি উইনিং প্রোডাক্ট কি এটা আমরা অলরেডি বুঝতে পেরেছি, কিন্তু তারপরেও আপনারা আরও রিসার্চ করবেন উইনিং প্রোডাক্ট কি, কারণ একটা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করা আপনার বিজনেসের 50% কাজ ঠিক করে ফেলা। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে আমাদের উইনিং প্রোডাক্টের পার্টটা গেল। উইনিং প্রোডাক্টের পরে আমরা নেক্সট স্লাইডে যদি যাই, এইখানে বিজনেস নেম সিলেকশন। আপনি যে বিজনেস করবেন আপনার পেজের একটা নাম থাকবে, আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের ডোমেইনের একটা নাম থাকবে। ওয়েবসাইট কি ডোমেইন কি এগুলো না বুঝলে সমস্যা নেই, এগুলো নিয়ে আমাদের নেক্সটে ক্লাস আছে। তো ডোমেইনের সাথে ঠিক রাখতে হবে। আপনার একটা ট্রেড লাইসেন্স লাগবে, ট্রেড লাইসেন্সের সাথে ঠিক রাখতে হবে। আপনার একটা ট্রেড লাইসেন্স থাকবে এবং ওই ট্রেড লাইসেন্সের সাথে আপনার বিজনেসের নামের একটা মিল রাখতে হবে, রাইট? নাম সিলেকশন করার জন্য সর্বপ্রথম হচ্ছে যে আপনার বিজনেসের নামটা হতে হবে খুবই সাধারণ এবং স্মরণীয়, যাতে করে মানুষজন মনে রাখে, রাইট? এমন কোন একটা নাম দিলাম যেটা আসলে মানুষজন মনেই রাখতে পারলো না, খুব কঠিন একটা নাম, তাহলে কিন্তু আমার মার্কেটিং করেও তাদের মাইন্ডে জায়গা করে নিতে পারবো না, রাইট? এর জন্য আমাদের এমন একটা নাম সিলেক্ট করতে হবে আমাদের বিজনেসের, যেটাতে মানুষজন শুনলেই যাতে মনে থাকে মানুষের। এরকম নাম আবার দেওয়া যাবে না যে নিজের নামে একটা বিজনেস দিলাম, এরকম আসলে ওয়ার্ক করে না। আপনি যদি বলেন এখন যে আকিজ তো করেছে, হ্যাঁ, আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির আকিজ বিড়ি, আকিজ সিমেন্ট, আকিজ করে ফেলেছে, আকিজেরটা হয়ে গেছে। এরকম আপনি দেখেন ইলন মাস্ক কি তার কোম্পানির নাম ইলন মাস্ক রেখেছে? মার্ক জুকারবার্গ কি ফেসবুকের নাম মার্ক জুকারবার্গ রেখেছে? রাখিনি, তাই না? ফেসবুক নামের সাথে তার বিষয়টার কত মিল। এরকম নিজের নাম দিবেনই না, নিজের নাম দেওয়ার চেষ্টা করবেন না। আপনি চেষ্টা করবেন এমন একটা নাম যেটা মানুষের মনে থাকে। তারপর কি আকর্ষণীয়, মানুষ যাতে নামটা শুনলে বোঝে যে না, বলে যে সুন্দর একটা নাম, খুবই ভালো লাগলো নামটা শুনে।
তারপর কি ইমোশনাল কানেকশন, আপনার ওই নামের সাথে ইমোশনালি কানেকশন থাকতে হবে, নামটা শুনে যাতে আপনার ইমোশনালি অনেক কিছু ফিল হয়। তারপরে কি সংস্কৃতি, তো আমাদের হচ্ছে যে এরকম আকর্ষণীয় একটা নাম দিতে হবে, ইমোশনালি যাতে কানেকশন হয়, একটা সংস্কৃতি থাকতে পারে নামের মধ্যে, লাইক অ্যামাজন, হ্যাঁ, একটা কিরকম সংস্কৃতি আছে নামের সাথে। দর্পণ, কত সুন্দর, নামের সাথে একটা সংস্কৃতির কানেকশন আছে, হ্যাঁ। বাংলার ঘর, রাইট, এরকম এরকম বিভিন্ন ধরনের। ব্র্যান্ড ডিফাইন্ড, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনার বিজনেস যাতে আপনার ব্র্যান্ডকে ডিফাইন করেন। লাইক আমি এখানে হচ্ছে দিয়ে রেখেছি এক্সাম্পল হিসাবে অ্যামাজন, জুম। অ্যামাজন মানে আমরা কি বুঝি? অ্যামাজন এমন একটা জঙ্গল, যেই জঙ্গলের মধ্যে সব ধরনের জিনিস আছে, সব ধরনের জীবজন্তু আছে, সব ধরনের গাছপালা আছে, একদম মানে সব কিছু আছে। তো আপনি যদি এখন অ্যামাজনে যান, অ্যামাজনে আপনি গিয়ে কি পাবেন? আপনি ওইখানে সব ধরনের প্রোডাক্টই পাবেন, আপনি ডিজিটাল প্রোডাক্ট পাবেন, আপনি ফিজিক্যাল প্রোডাক্টও পাবেন, একদম কি নাই, সব ক্যাটাগরির প্রোডাক্টই আছে। ওই নামের সাথে তার কিন্তু একটা ব্র্যান্ড ডিফাইন্ড আছে, যে নামটাই এটা বলছে যে ওটা অ্যামাজন জঙ্গলের মতন, এখানে সব ধরনের প্রোডাক্ট আপনি পাবেন। আমি কিন্তু খুবই শর্টলি বোঝানোর চেষ্টা করছি এবং আশা করি আপনারা বুঝতেও পারবেন। আমি চাইলে এগুলো নিয়ে অনেক লং টাইম ধরে আলোচনা করতে পারি, কিন্তু দরকার নেই, তো আপনার যতটুকু প্রয়োজন ততটুকু বুঝলেই তো হয়, তাই না? এরকম নয়তো বলা যায়। যাই হোক, অ্যামাজন, জুম কিভাবে তার ডিফাইন করে? জুম মানে আমরা কি বুঝি? যে কোনো জিনিস বড় করে নিজের কাছে নিয়ে এসে দেখা, রাইট? তো আপনি জুম অ্যাপের মধ্যে কি করতে পারেন? জুম অ্যাপের মধ্যে আপনি এখান থেকে বসে থেকে, আপনার হয়তো বা কানাডায় একটা কাজ আছে, বা কানাডার আপনার একটা রিলেটিভ, তার সাথে আপনি ভিডিও কলে কথা বলছেন, কানাডা থেকে তাকে জুম করে আপনি আপনার স্ক্রিনে নিয়ে এসেছেন, রাইট? জুম, সে কি করছে? সেও তাহলে তার ব্র্যান্ডকেই ডিফাইন করছে। তারপর কি ফেসবুক, এটা তো আশা করি বোঝানোর কিছু নেই। ফেসবুক একদম তার নামকেই, তার ব্র্যান্ডকেই ডিফাইন করে, নামটাই এমন ভাবে করা। হ্যাঁ, ঘরের বাজার জামশেদ মজুমদার ভাইয়ার ঘরের বাজার, ওইটা আমরা কি দেখি যে ঘরের বাজারের মধ্যে কি থাকে? ঘরের জন্য বাজারের জিনিসপত্র, আপনার মশলা আছে, আপনার হচ্ছে যে তেল আছে, তারপরে খেজুর আছে, বিভিন্ন ধরনের এরকম ঘরের বাজারের জন্য অনেক ধরনের জিনিসপত্র যেগুলো দরকার, ওগুলো হচ্ছে আপনি ঘরের বাজারে পাবেন, রাইট? কত সুন্দর নাম। তারপরে নিড হেল্প টু গো চ্যাট জিপিটি, এটা লিখে রেখেছিলাম, কোর্সেও বলেছি যে চ্যাট জিপিটির হেল্প নেবেন, আপনি আরো রিসার্চ করবেন কিভাবে নাম দিলে সুন্দর হয়। কিন্তু এগুলো সবকিছুর পাশেও না আসলে আপনি নাম খুঁজে বের করতে পারবেন না। আমি আমার একটা ব্র্যান্ডের নামটা বলছি না, আমার ওই ব্র্যান্ডটা খুব সুন আমি ওইটা নিয়ে কাজ শুরু করেছি। আমি আরো 2 বছর আগে থেকে ওই ডোমেন কিনে রেখে দিয়েছি এবং অটোপে অপশন অন করে রেখেছি। প্রথমে আমি কিনেছিলাম ওইটা $26 দিয়ে, তারপরের বছরে ওইটা $56 হয়ে গেছে, এবং $56 খরচ করেও আমি ওইটা রেখে দিয়েছি, কারণ ওই নামটা আমার ব্র্যান্ডকে ডিফাইন করবে। এত সুন্দর একটা জিনিস, এবং ওইটা আমি হচ্ছে যে, আচ্ছা আপনাদের বললেও হয়তো বা ওরকম না বলাই যাবে না, না বলি, আচ্ছা যাই হোক। তো ওই নামটা আমি খুঁজে পেয়েছিলাম, আমি হচ্ছে যে খুঁজতেছি যে কি নাম দেওয়া যায়, এই নাম ওই নাম বিভিন্নভাবে আমি হচ্ছে যে নাম দিচ্ছিলাম। নাম দেওয়ার পরেও দেখলাম যে কোনো নাম পছন্দ হচ্ছে না। আমার ক্ষুধা লেগেছে, অফিস থেকে বাসায় যাব আমি খাবার উদ্দেশ্যে, বাইক দিয়ে যাচ্ছি, জাস্ট র্যান্ডমলি কিভাবে জানি আমার হুট করে মাথায় নামটা চলে এসেছে, এবং আমি সাথে সাথে আমার বসকে কল দিয়েছি, বসকে ফোন দিয়ে বলেছি যে বস, এই নামটা আমার মাথায় এসেছে এবং এই নামের সাথে এই মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো খুব সুন্দরভাবে যাচ্ছে। পরে বস কনফার্ম করে দিয়েছে, বলল যে খুবই সুন্দর হয়েছে নামটা, এবং আমি সাথে সাথে ডোমেনটা নিজের নামে রেজিস্ট্রেশন করে ফেলেছি। এরকম অনেক ধরনের সিস্টেম থাকে নাম সিলেকশন করার, নেম সিলেকশন করার, কিন্তু আপনি আসলে সব থিওরির বাইরে গিয়ে দেখবেন যে খুঁজতে খুঁজতে বা ভাবতে ভাবতে অটোমেটিকলি আপনার মধ্যে চলে আসবে যে এই নামটা হয়তো বা অনেক সুন্দর লাগছে। কিন্তু চেষ্টা করবেন সব থেকে বেশি যে এমন একটা নাম সিলেক্ট করা যেটা আমার ব্র্যান্ডকে ডিফাইন করে। এমনি অনেক সময় অনেক বড় বড় ব্র্যান্ডরা এইভাবে নাম রাখে যে নিজের নামের অক্ষর অথবা নিজের পরিবারের কয়েকজনের নামের অক্ষরের ফার্স্ট লেটারটা নিয়ে বানাই।
অনেক ধরনের সিস্টেম থাকে, আপনি হচ্ছে যে চ্যাট জিপিটির হেল্প নেবেন বা এদিক সেদিক। আমি আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন যে নাম সিলেকশন করাটাও খুবই গুরুত্বপূর্ণ, এবং নাম কিভাবে আসলে সিলেকশন করতে হয়। নাম সিলেকশন করার সব থেকে বড় যে ব্যাপারটা, এটা হচ্ছে যে আমার ব্র্যান্ডকে যাতে ডিফাইন করে, এটা আমার মাথায় রাখতে হবে সবসময়। তারপরে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে এখানে বলা হচ্ছে মার্কেট রিসার্চ। আপনি যে একটা প্রোডাক্ট সিলেক্ট করলেন, এত নিশে গেলেন, মাইক্রো নিশে গেলেন, একটা উইনিং প্রোডাক্ট এখন আপনার কাছে ওইটা মনে হচ্ছে যে হ্যাঁ এইটা সম্ভবত একটা উইনিং প্রোডাক্ট, কিন্তু উইনিং প্রোডাক্ট আপনি ওইটা, তারপরেও আপনার কি করতে হবে, মার্কেট রিসার্চ করতে হবে যে ওটা আসলেও কি উইনিং প্রোডাক্ট কিনা। তো মার্কেট রিসার্চ করার জন্য এখানে আমি দুইটা জিনিস লিখে রেখেছি, একটা হচ্ছে গুগল অ্যাডস ট্রান্সপারেন্সি, আরেকটা হচ্ছে ফেসবুক অ্যাডস লাইব্রেরি। এই দুইটা আমি আপনাকে একটু প্র্যাকটিক্যালি বোঝাই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ধরেন আমি একটা ব্রাউজারে এইটা হচ্ছে যে লিখে আমরা সার্চ করব, কি লেখা, গুগল অ্যাডস ট্রান্সপারেন্সি, তাই না? ওকে, আমরা তাহলে এখানে লিখি GOOGLE গুগল ADS অ্যাডস ট্রান্সপারেন্সি, রাইট। আমরা হচ্ছে এখানে গেলাম, যাবার পরে এখানে কি দেখতে পাচ্ছি, একটা গুগল অ্যাডস ট্রান্সপারেন্সির ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি, রাইট। এখানে আমরা ক্লিক করব। এখানে যাবার পরে এখান থেকে আমরা দেখতে পারবো কে কে গুগলে অ্যাডস দিচ্ছে, কে কে ইউটিউবে অ্যাডস দিচ্ছে। গুগলের আন্ডারেই তো ইউটিউব, রাইট। এর জন্য এখানে হচ্ছে শো ইন বাংলাদেশ, এখানে আমরা কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবো। আমরা যেহেতু বাংলাদেশে থাকি, বাংলাদেশেই বিজনেস করব, এই জন্য আমরা হচ্ছে যে এখান থেকে বাংলাদেশটাই সিলেক্ট করব। এনি টাইম, যে কোনো সময় যাতে অন থাকে, এটা এনি টাইমে ওইখানে দিয়ে রাখবো। এখানে হচ্ছে অল প্ল্যাটফর্ম, কোন কোন প্ল্যাটফর্মে আসলে দেওয়া যায়, গুগল ম্যাপসের মধ্যেও অ্যাড দিতে পারবেন আপনি, গুগল প্লে স্টোরে দিতে পারবেন, গুগল শপিং, গুগল রিসার্চ। আমরা মেনলি দেখবো ইউটিউব আর ফেসবুক, তো আমরা ইউটিউবটা সিলেক্ট করে দিলাম। ইউটিউব সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা ধরেন আমরা লিখলাম ঘরের বাজার.com, ঘরেরবাজার.com লিখে সার্চ করলাম। এখন দেখি ঘরের বাজারের, এই যে দেখেন ঘরের বাজারের দুইটা অ্যাডস অন আছে, এবং আমরা দেখতে পাচ্ছি কোন দুইটা অ্যাডস, রাইট। এখানে ক্লিক করেও আপনি দেখতে পারবেন। আচ্ছা, স্পন্সর কি কি কেমন দেখা যাচ্ছে, লাস্ট শো কত, 17, আজকেই 17 তারিখ, মানে একদম রানিং এই অ্যাডটা তাদের চলছে। তো এটা হচ্ছে যে আমরা বুঝলাম যে কিভাবে আমরা ইউটিউবে, আমরা হচ্ছে যে আমাদের মার্কেটে যে আমাদের কম্পিটিটর আছে তাদেরকে আমরা রিসার্চ করব। ধরেন আরেকটা দিই আমরা র্যান্ডম, আপনারা যদি নাম বলতে পারতেন জুমে কানেক্ট হলে আরো ভালো হতো। তারপরও আমি দিই যে গরুর ঘাস, এরা কি কিছু করছে, স্পেলিং মিস্টেক, গরুর ঘাস.com, ওদের কি অ্যাড অন আছে? হ্যাঁ, গরুর ঘাসে দেখেন, গরুর ঘাসে হচ্ছে যে একটা স্পন্সর করেছে, ওরা হচ্ছে এসইও করেছে যাতে ওদের ওয়েবসাইটটা হচ্ছে সর্বপ্রথমে আসে। তারপরে কি করেছে, একটা শার্টের প্রোডাক্টের পিকচার দিয়ে সেল করছে, আর একটা এটা কি, এটাও হয়তো বা পিকচারই সম্ভবত। 3টা ভেরিয়েশন আছে এখানে, একটু লোড নিচ্ছে, আমার ইন্টারনেট খুব খারাপ নাকি আজকে। এইটা হচ্ছে একটা পিকচার, তারপরে মেবি এটা আরেকটা পিকচার দিয়েই, ওরা বেশিরভাগ সময় পিকচার দিয়েই অ্যাড রান করে। গরুর ঘাস অনেক পপুলার। আচ্ছা, যাই হোক, গরুর ঘাসের পরে ধরেন আমরা এইভাবে আর কি আমরা সব ধরনের প্রোডাক্ট আমরা হচ্ছে যে আমাদের কম্পিটিটরদেরকে নিয়ে আমরা রিসার্চ করতে পারবো, আমরা তাদের অ্যানালাইজ করতে পারবো। এখানে আমরা হচ্ছে যে আর কাকে দেখা যায়, হেড গিয়ার, HEAD, হেড গিয়ার বানান কেমন, headgearbd.com, রাইট। হেড গিয়ারের কি অ্যাডস চলছে? হ্যাঁ, হেড গিয়ারের এই যে তাদের 4টা অ্যাড চলছে। তারাও একটা হচ্ছে যে এখানে দেখেন একটা করে রেখেছে, তাদের এসইও করে রেখেছে, হ্যাঁ, স্পন্সরের মাধ্যমে এসইও করেছে। তারপরে আপনি জাস্ট এখন যদি গুগলে গিয়ে ক্যাপ লেখেন, ক্যাপ লিখলে সর্বপ্রথম হচ্ছে যে ওদের এটা আসার সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে। আই এম নট শিওর, লেটস সি, ক্যাপ লিখে দেখি কি হয়।
আচ্ছা এটা ওদেরটা দ্বিতীয়তে এসেছে। প্রথমে হচ্ছে দারাজে একটা এসেছে, তার মানে দারাজে ও হয়তোবা টপ সেলার, এর জন্য হয়তোবা এসেছে। কত সেল করছে, কেমন সেল হচ্ছে? পার ডে ও 1800 পিস সেল করছে। ওয়াও, যাই হোক। তো এই যে ওদেরটা এখানে দ্বিতীয়তে এসে আছে, ক্যাপ লেখাতে তো ক্যাপ আসবে, রাইট? ওদেরটা এখানে আসছে কেন? কারণ ওরা এটা করে রেখেছে। এটা কিভাবে করতে হয় এগুলো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। ট্রান্সপারেন্সির মধ্যে আমরা হচ্ছে যে জাস্ট এইভাবে হচ্ছে যে ইউটিউবে চেক করব যে কিভাবে ইউটিউবে আমরা হচ্ছে যে দেখবো যে আমাদের কম্পিটিটর, আমি যেই প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি, ও আমার যে কম্পিটিটর আছে ও কি কি অ্যাডস দিয়েছে, কিভাবে অ্যাডস দিয়েছে, এগুলো আমরা হচ্ছে যে এইভাবে ইউটিউবেরটা চেক করব। এবং হচ্ছে যে ফেসবুকেও আমরা চেক করব। ফেসবুকে ধরেন র্যান্ডমলি আমরা যদি ফেসবুক অ্যাডস লাইব্রেরি লিখি, এখানে FACEBOOK ফেসবুক ADS অ্যাডস লাইব্রেরি, এটা অনেকে মেটা অ্যাডস লাইব্রেরি বলে, মেটা অ্যাডস লাইব্রেরি লেখা থাকে, কিন্তু আমি এটাকে ফেসবুক অ্যাড লাইব্রেরি বলে বলে অভ্যাস হয়ে গেছে। তো এই যে ফেসবুক অ্যাড লাইব্রেরিতে চলে আসলাম, সেম। হ্যাঁ, এখানেও এই যে বাংলাদেশ সিলেক্ট করা আছে, অল ক্যাটাগরি থেকে আমরা অল অ্যাড দিয়ে দিব। তারপরে ধরেন যে ঘরের বাজারের কি অবস্থা আমরা দেখি, ঘরের বাজার, ঘরের বাজার রাজশাহী আছে একটা। আচ্ছা, এটা অরিজিনাল ঘরের বাজার না, ঘরের বাজার .com লিখলে কি আসে? ঘরের বাজার .com লিখলে আসে না, হয়তো আমার স্পেলিং মিস্টেক হচ্ছে। ঘরের, এই যে চলে এসেছে ঘরের বাজার। ঘরের বাজারে যদি আমরা যাই, ওদের কি কি অ্যাড অন আছে আমরা দেখতে পারবো। এই যে দেখেন কতগুলো অ্যাড অন আছে, 250টা। কি স্কেল করছে আপনি বুঝতে পারছেন? প্রতিদিন কতগুলো করে প্রোডাক্ট সেল করছে, 250টা অ্যাডই রান করেছে। 250টা অ্যাডের মধ্যে একটা হচ্ছে যে চিরা সিড, ঘি, খেজুর, হ্যাঁ, তারপরে হচ্ছে যে হানি নাটসের অনেক ধরনের প্যাকেজ, খেজুরের অনেক ধরনের প্যাকেট, মধু বিক্রি করছে, মানে বিভিন্ন 250টা অ্যাড, বুঝতে পেরেছেন? 250টার মধ্যে একটা অ্যাডের $10 বাজেট হতে পারে, $5 হতে পারে, $50 হতে পারে, মানে তারা স্কেল করছে। আমি অনেক সময় ঘরের বাজারে দেখি, কিন্তু এত বেশি কখনো দেখি না। আজকে দেখা যাচ্ছে 250টা, অনেক অনেক ঘরের বাজার। এখন আমরা দেখি গরুর ঘাস কি করেছে, গরুর ঘাসের যদি আমরা দেখি, গরুর ঘাসের এখানেও এসে আমরা দেখতে পাচ্ছি তারা কি কি করেছে। তারা 40টা অ্যাড রান করেছে, 40টা অ্যাড রান করেছে। তার মানে 40টা অ্যাড একটা মানুষ কেন রান করেছে? কারণ সে সেলটা পাচ্ছে, তার মানে এটা ভালো প্রোডাক্ট, ভালো চলছে, এবং আমার কম্পিটিটর অনেক হাই স্কেলে সেল করছে। এখন আমি যদি এখানে $10 নিয়ে ওদের সাথে কম্পিট করতে আসি, তাহলে আমি কখনোই ওদের সাথে কম্পিট করে পাবো না। তার মানে আমি যদি সিলেক্ট করে থাকতাম এই জিনিসগুলো, তাহলে আমি ওর সাথে পারার জন্য আমার ওই প্রস্তুতি নিতে হতো, যাতে ও 40টা অ্যাড রান করছে, আমি 80টা অ্যাড রান করতে পারি। হ্যাঁ, ও হচ্ছে যে কত টাকাতে দিচ্ছে, আমি গিয়ে ওর পোস্ট দেখব। এখানে আপনি ক্লিক করলে ওদের পোস্টের মধ্যে চলে যেতে পারবেন। হ্যাঁ, ধরেন যে এখান থেকে ভিউ অ্যাডসের মধ্যে গেলাম, বা আপনি ওদের পেজেই যাবেন। আপনি বিভিন্ন ধরনের পেজ, তো আপনার কম্পিটিটর যারা থাকবে তাদের পেজের মধ্যে যাবেন। এই যে যেমন বিডিটি 1500 টাকার এই টি শার্টটা আপনিও সেল করতে চাচ্ছিলেন, ও 1500 টাকা দিয়ে সেল করছে, পিকচার দিয়ে অ্যাড রান করেছে এবং 2টা মডেল রেখেছে, রাইট? সুন্দর ফটোগ্রাফি করেছে। তার মানে আপনার যদি ওর সাথে কম্পিট করতে হয়, তাহলে আপনাকে ওটা 1400 টাকায় সেল করতে হবে, এবং ও ছবি দিয়েছে, আপনি 2টা মডেল দিয়ে ভিডিও করে অ্যাড রান করবেন, তাহলে আপনি তার সাথে কম্পিটিশনে জিততে পারবেন, রাইট? আরেকটা এইভাবে আর কি আপনি ফেসবুক, ইউটিউব চেক করবেন, পাশাপাশি আপনি হচ্ছে যে আপনি এইভাবেও চেক করতে পারেন যে আপনি ঘুরবেন, এইভাবে ফেসবুক স্ক্রল করতে থাকবেন। স্ক্রল করলে দেখবেন যে যে কোনো একটা আর কি আপনার যে কম্পিটিটর আছে তার অ্যাডের সামনে যাবেন, যখন ওই অ্যাডটা যখন আপনি বারে বারে দেখবেন, ওই টাইপের আরও অ্যাড আসা শুরু হবে। ধরেন আপনি ক্যাপ সেল করবেন, হেড গিয়ার আপনার কম্পিটিটর, ওরকম হেড গিয়ারে দেখলে দেখবেন যে আরও 10-12টা এরকম পেজ এসেছে,
যারা হচ্ছে যে আপনার নিউজ ফিডে আসছে তাদেরকে দেখেও আপনি বুঝতে পারবেন যে আমার অন্যান্য আরো কম্পিটিটররা কিভাবে কি করছে। আপনি এইভাবে মার্কেটগুলো রিসার্চ করতে পারেন। এখানে আমার কি যেন হয়েছে আমি জানি না, এত স্লো কখনোই আমি দেখি নাই, অনেক স্লো করছে অনেক। ধরেন যে এই যে এখানে একটা অ্যাড এসেছে, কি অ্যাড এসেছে এখানে, তারা রিচ কম্বো আরো স্টকে মানে কিছু একটা সেল করছে। এই যে এদের দেখলেন, এদের দেখে আপনি ধরেন যে এটাই আপনার কম্পিটিটর, আপনি আপনার কম্পিটিটর খুঁজে পেয়েছেন যে ওকে আমি ক্যাপ সেল করবো, এও তো ক্যাপ সেল করছে, আপনি ওর অ্যাড দেখে লাইক দিয়ে দিবেন, পেজে যাবেন, পেজে গিয়ে লাইক দিয়ে দিবেন, পেজের ভিতরে যাবেন, অনেক ধরনের পোস্ট আপনি দেখবেন, ওদের পোস্ট দেখবেন, তাহলে ফেসবুক ভাববে যে এটা আপনার প্রয়োজনীয় জিনিস এবং এই রিলেটেড যে আরো অ্যাড আছে এই অ্যাডগুলোই বারে বারে আপনার সামনে শো করবে। এটা এতদিনে আপনি অলরেডি জানেন। তো এইভাবে হচ্ছে মূলত আমরা মার্কেট রিসার্চ করব, রাইট? মার্কেট রিসার্চের বিষয়টা আমরা বুঝলাম, কিভাবে আমাদের মার্কেট রিসার্চ করতে হবে এবং কম্পিটিটরের উইক পয়েন্টগুলো আমাদের খুঁজে বের করতে হবে, আমাদের ওই দিক থেকে স্ট্রং হতে হবে, রাইট? ওকে, তারপরে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইড হচ্ছে প্রোডাক্ট টেস্টিং। আপনাকে প্রোডাক্ট টেস্ট করতে হবে। আপনি কম্পিটিটর রিসার্চ করে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে হ্যাঁ এই প্রোডাক্টটা খুবই ভালো, আমি সেল করতে পারবো। এর জন্য আপনাকে হয়তো ইনিশিয়ালি $5 থেকে $10 দিয়ে আপনাকে একটু দেখতে হবে যে আসলে এই মানুষজন নিচ্ছে কিনা। হুট করেই প্রথমে আমি $200 দিয়ে দিব না, একদিনের বাজেট আমি $5 দিয়ে দেখবো যে কি হয়। তা আমি একদিনের পর আরেক দিন 2 দিন চালাবো, প্রোডাক্ট টেস্টিং করব, দেখি কি হয়, রাইট? এইভাবে আমরা প্রোডাক্ট টেস্টিং করব। প্রোডাক্ট টেস্টিং কি এখন আপনারা ওইভাবে বুঝতে পারবেন না, নেক্সটে যখন আমাদের মেটা অ্যাডস এর উপরে ক্লাস আসবে তখন আমরা বুঝতে পারবো যে কিভাবে প্রোডাক্ট টেস্টিং করতে হয়। তারপরে লিগ্যাল পেপারস ফর বিজনেস, আজকের স্লাইডের এটা হচ্ছে একদম লাস্ট টপিক। লিগ্যাল পেপার ফর বিজনেস, আপনার কিছু পেপার করতে হবে। আপনি যদি বিজনেস করতে চান সর্বপ্রথম আপনার লাগবে একটা ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্সের জন্য আপনার কি দরকার, এগুলো সব আপনি রিসার্চ তো করবেন, আমি অনেক বেশি বলছি, এগুলো আপনি যে আমার থেকে শুনছেন তারপরও আপনি নিজে থেকে রিসার্চ করবেন। ট্রেড লাইসেন্সের জন্য আপনার হচ্ছে নিজের পৌরসভায় যেতে হবে এবং তাদেরকে বলতে হবে, আপনার অনলাইনেও আপনি ট্রেড লাইসেন্স নিয়ে হচ্ছে যে আপনি হয়তো বা আবেদন করতে পারেন, আমি শিওর না, একবার দেখি আমি ট্রেড লাইসেন্স TREAD ট্রেড LISCENC, আচ্ছা আমি খুবই বানান ভুল করি ছোটবেলা থেকে। এই যে ট্রেড লাইসেন্স, ই-কমার্স ট্রেড লাইসেন্সের জন্য কিভাবে করতে হয় আপনি ইউটিউবে গেলে অ্যাভেলেবেল অনেক ধরনের ভিডিও পাবেন। এখানে আপনার লগ ইন করতে হবে, একটা রেজিস্ট্রেশন করতে হবে, অ্যাকাউন্ট খুলে আপনি হচ্ছে যে কিভাবে ট্রেড লাইসেন্স তৈরি করতে হয় এইরকম একটা রিকোয়েস্ট দিবেন। ওই পৌরসভা থেকে কিছু লোক আসবে, লোক এসে আপনার প্রতিষ্ঠানটা দেখতে চাবে। আপনার যদি প্রতিষ্ঠান না থাকে আপনি ওনাদেরকে বুঝিয়ে বলবেন যে ভাইয়া আমি বাসা থেকে বসে ই-কমার্স বিজনেস করতে চাচ্ছি। ই-কমার্স বিজনেসের জন্য সম্ভবত এখন ওনারা ডিফারেন্ট মানে আর কি অন্য ধরনের একটা ট্রেড লাইসেন্স দেয়, আইটি ট্রেড লাইসেন্স নাকি কেমন জানি নামটা আমার খেয়াল নাই। ট্রেড লাইসেন্স লাগবে আপনার মাস্ট। তারপরে আপনার লাগবে একটা বিন সার্টিফিকেট। বিন সার্টিফিকেটের আগে দরকার আপনার একটা টিন সার্টিফিকেট। টিন সার্টিফিকেট কি, আপনার হচ্ছে যে ট্যাক্সের যে বিষয়গুলা আপনার বিজনেসের ট্যাক্সের, আপনার পার্সোনাল ট্যাক্সের জন্য আপনার একটা টিন সার্টিফিকেট লাগবে। টিন সার্টিফিকেটও সেম, আমরা যদি এখান থেকে যাই আপনি টিন সার্টিফিকেটের জন্য এখান থেকেই হয়তো বা আবেদন করতে পারেন। টিন সার্টিফিকেট, রাইট? এই যে আপনি যাবেন, টিন সার্টিফিকেট কিভাবে করতে হয় ইউটিউবে আপনি অ্যাভেলেবেল ভিডিও পাবেন। এই যে এখানে হয়তো বা আমার টিন লাইসেন্স করা আছে নাকি, করা তো আছে, এইখান এটা দিয়েই করেছিলাম না অন্যটা দিয়ে করেছিলাম খেয়াল নেই। ওগুলো সব পেপার আমি খুব যত্ন করে রেখে দিয়েছি, নো প্রবলেম। এগুলো হচ্ছে আপনি এইভাবে রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় এগুলো জানতে পারবেন। আপনি ইউটিউবে সার্চ দিলে অহরহ ভিডিও পাবেন। তারপরে হচ্ছে আপনার দরকার বিন সার্টিফিকেট। বিন সার্টিফিকেট আপনার হলেও হয় না হলেও হয়। আসলে মূলত ই-কমার্স বিজনেস করতে গেলে আপনি যতদিন পর্যন্ত পার ডে 100 সেল করছেন, প্রতিদিন 100 সেল যেই পর্যন্ত আপনার না যাবে ওই পর্যন্ত কেউ কখনো শুনতেও আসবে না আপনার কাছে যে আপনার লাইসেন্স আছে কি না, কোনো কিছুই। কিন্তু তারপরও আপনি হুট করে যদি একজন আসে, একদিন আসলে আপনি তাহলে অপমান হলেন না
আর আপনি এটা করবেনই কেন? আপনি বিজনেস করবেন, আপনার তো অবশ্যই পেপার রাখতে হবে। এটা যদি না রাখেন তাহলে এটা তো অনৈতিক হয়ে গেল, এটা ব্যবসার মধ্যেই থাকলো না। তো আপনার হচ্ছে যে ট্রেড লাইসেন্স মাস্ট করতেই হবে। ট্রেড লাইসেন্স করা খুব বেশি ঝামেলার কিছু না। আপনি যদি পৌরসভায়ও গিয়ে কাউকে বলেন যে আমার ট্রেড লাইসেন্স লাগবে, সব প্রসেসিং তারা করে দিবে। আপনি হয়তো বা নির্দিষ্ট অ্যামাউন্টের একটা চার্জ দিয়ে দিবেন। তারপরে টিন সার্টিফিকেট কিভাবে করতে হয় খুব ইজি, আপনি ইউটিউবে একটা টিউটোরিয়াল দেখলেই বুঝতে পারবেন। তারপরে বিন সার্টিফিকেট এটা দিতে অনেক ঝামেলা করে অনেক সময়। আমার নিজেরও এখনো বিন সার্টিফিকেট ওনারা দেয় নাই, কিন্তু বিন সার্টিফিকেট আসলে আপনার দরকারও লাগে না। বিন সার্টিফিকেটটা আপনি যে আবেদন করেছেন বিন সার্টিফিকেটের জন্য, এই আবেদনপত্রটা থাকলেই হয়, তাহলেই আর কিছু আপনার প্রবলেম হবে না। ট্রেড লাইসেন্সই আসলে দরকার। তারপরে টিন সার্টিফিকেট অনেক সময় থাকলেও হয়, না থাকলেও হয়, কিন্তু তারপর আপনি করে নিলেন, আপনার নিজের জন্য একটা করে নিলেন। আপনি দেশে থাকেন, সরকারকে ট্যাক্স দিবেন না, আপনি বিজনেস করবেন, অবশ্যই ট্রেড লাইসেন্সের পাশাপাশি টিনও করে নেবেন। ট্রেড লাইসেন্স আর টিন করার পরে আপনি বিনের জন্য আবেদন করতে পারবেন। বিন সার্টিফিকেট আবেদন করলে আপনার যেই আবেদন ফর্মটা, ওইটা আপনার 6 মাস পর পরে ওরা হচ্ছে যে অ্যাকসেপ্ট করে অথবা করে না। আমি 3বার এখন পর্যন্ত বিন সার্টিফিকেটের জন্য ট্রাই করেছি, আমি 3বারই আমার ফেল দেখাচ্ছে। এখানে তো আমার কোনো দোষ নাই, আমি তো করতে চাচ্ছি না এমন না। এর জন্য অ্যাপ্লিকেশনটা রাখতে হবে যে আমি বিন সার্টিফিকেটের জন্য চেষ্টা করছি, কিন্তু সরকার থেকে আমার বিন লাইসেন্স এখনো দিচ্ছে না, বিন সার্টিফিকেটটা। তো এই ছিল আমাদের ওভারঅল কোর্সের ফার্স্ট ক্লাস, বিজনেস ফান্ডামেন্টাল। সব আমরা থিওরিটিক্যাল জিনিসই দেখলাম, বোঝার চেষ্টা করলাম। টেকনিক্যাল কোনো জিনিস আমরা আজকে কভার করিনি, কালকে হয়তো বা আমরা করব নেক্সট ক্লাসে বা তার পরের ক্লাসে অনেক টেকনিক্যাল পার্ট আসবে। আজকে পর্যন্ত আমরা জাস্ট বিজনেস ফান্ডামেন্টালগুলো বুঝলাম, থিওরিটিক্যাল জিনিসগুলো বুঝলাম, যেই জিনিসগুলো বোঝার জিনিস এই জিনিসগুলো বুঝলাম। এরপর থেকে আমরা একদম টেকনিক্যাল পার্টগুলো দেখব, যেই জিনিসগুলো করতে হবে আমাদেরকে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।